গল্প ওহে প্রিয় জান্নাতুল নাইমা। গল্পের তৃতীয় অংশ। পর্ব 21। ছাদের এক কোনায় বর্ডার ঘেঁষে দাঁড়িয়ে আছে সাবা, তার অতি নিকটে পাশেই আহি। দুপুরে সকলের খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ আড্ডা চলে। আড্ডার এক পর্যায়ে সাবা আহিকে উদ্দেশ্য করে বলে, চলো ছাদে ঘুরে আসা যাক। সকলেই যখন ভয় আমতা আমতা করছিল, সাবা তখন হাত ধরে প্রায় জোর করেই আহিকে বসা থেকে ওঠায় এবং হিয়াকে বলে ছাদে নিয়ে যেতে। হ্যারি সম্মতি দিতেই হিয়া খানিকটা সাহস পায় এবং ম্যাম আর ভাবিকে নিয়ে যায় ছাদে। সেখানে কিছুক্ষণ থেকেই জরুরি এক কাজে নিচে চলে যায় হিয়া। এতে অবশ্য সাবার সুবিধাই হয়। প্রাণ খুলে উন্মুক্ত পরিবেশে শ্বাস নিচ্ছে আহি। 1.5 বছরের বিবাহিত জীবন তার, অথচ আজই প্রথম ছাদে প্রবেশ করল। বিকেলের নির্মল আবহাওয়া, আকাশের স্বচ্ছ রূপ দারুণ এক অনুভূতিতে সিক্ত করছে ওদের। বিকেলের সময়টা হয় খুবই স্নিগ্ধ। এই আরামদায়ক প্রকৃতির সঙ্গে গভীরভাবে জানাশোনা হয়ে গেলে দিনের আর অন্য কোন সময়টুকুই আপনার হৃদয় হরণ করতে পারবে না। আহি যখন প্রকৃতির সকল স্নিগ্ধতা গায়ে মাখাতে ব্যস্ত, সাবা তখন সামনে পিছনে বামডানে ত্রুটিশূন্য দৃষ্টি নিক্ষেপ করল। অতঃপর আচমকাই আহির ডান হাতটা শক্ত করে চেপে ধরে চিলেকোঠার ঘরের দিকে পা বাড়াল। ছাদে প্রবেশের সময়ই ঘরটাতে অতি যত্ন সহকারে চোখ বুলিয়ে নিয়েছিল। তার উপস্থিত বুদ্ধি জ্ঞান অত্যন্ত প্রখর। কারো ভালোর জন্য, কারো জীবন সুখময় করে তোলার জন্য যদি ন্যায়ভাবে কপটতা করতে হয়, তার জন্য সে সর্বদা প্রস্তুত থাকে। হ্যাভেন যদি চলে ডালে ডালে, তাহলে সে পাতায় পাতায় চলবে এবং আহিকে শিরায় শিরায় চলার পরামর্শ দেবে। চিলেকোঠার ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ভিতরে পুরনো কিছু কাঠের আসবাবপত্র আর ভাঙা একটি চৌকি রয়েছে। সেই চৌকির একপাশে সাবা আর আহি মুখোমুখি হয়ে বসল। তাহলে সংসার করার সিদ্ধান্তই নিয়েছ? ম্যাম, আমি নিয়েছিলাম, কিন্তু পারছি না, উত্তেজিত হয়ে বলল আহি। বিরক্তিতে ভ্রুযুগল কুঁচকে তীক্ষ্ণ কণ্ঠে সাবা বলল, আমি তোমাকে ডায়েরি পড়তে দিয়েছি মানে এই নয় আবেগে গা ভাসিয়ে মধ্যরাতেই ফিরে আসবে শ্বশুর বাড়িতে। আমি তোমাকে ডায়েরিটা এজন্য দিয়েছিলাম যাতে নিজের সঠিক অনুভূতি বুঝতে পারো, ঠিক ভুল বুঝতে পারো এবং আত্মসম্মান বজায় রেখে সঠিক একটা সিদ্ধান্তে আসতে পারো। বুঝেছ, নিজের ভালোবাসা কিন্তু আত্মসম্মান খুইয়ে। আবার সেই ভালোবাসাটুকুও মিলিয়ে যাচ্ছে হ্যাভেনের বিশৃঙ্খল আচরণে। আহি মাথা নিচু করে ফেলল, তার দুচোখ জলে ভরে এসেছে। সেকেন্ড কয়েকের মধ্যে গাল বেয়ে টপটপ পড়তেও শুরু করল। তা দেখে সাবা চরম বিরক্ত হয়ে বলল, এই মেয়ে চোখের পানি কি এতই সস্তা যে এত অল্পতেই অনবরত ঝরতে থাকবে? কি করব ম্যাম, সেদিন হ্যাভেনের চিন্তায় দিশেহারা হয়েই ফিরে এসেছিলাম। এখন মনে হচ্ছে ভুল করেছি। ভুল? ফিরে আসাটা কি আদেও ভুল? বিয়ে হয়েছে ওর সঙ্গে, তোমার ছাড়তে চাইলেই কি এত সহজে ছাড়া যায়? যদি বুঝতাম ওর প্রতি তোমার ফিলিংস নেই তাহলে সেটা ভিন্ন ব্যাপার ছিল, কিন্তু না, ওর প্রতি শুরু থেকেই তোমার গভীর এক অনুভূতি রয়েছে। একদিকে ঘৃণা, অন্যদিকে ভালোবাসা গলায় কাটা হয়ে রয়েছে হ্যাভেন তোমার। যখনই গিলে ফেলার চেষ্টা করছো তখনই কোন না কোন ভাবে আবার উগরানোর চেষ্টা করতে হচ্ছে। নিজের ভাবনায়, নিজের সিদ্ধান্তে অটুট না থাকার কারণেই এই সমস্যার সৃষ্টি। আহি নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছে সাবার দিকে। সাবা কিছুক্ষণ থেমে আবারও বলতে শুরু করল, সেদিন ডায়েরিটা পড়তে এজন্যই দিয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম হ্যাভেনের প্রতি তোমার অনুভূতির জায়গাটা ঠিক কি। আর দেখেও ফেললাম, কিন্তু আফসোস তুমি এখনো নিজেকে সঠিকভাবে বুঝতেই পারলে না। এই ভাবছো ভালোবাসো থেকে যাবে, এই ভাবছো মানুষটা জঘন্য ঘৃণ্য, একসাথে থাকা অসম্ভব, এই দোটানা তোমায় এমনভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে যে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছ। প্রতিনিয়ত নিজের আত্মসম্মানের সাথে নিজের প্রাপ্ত অধিকারকেও বলি দিচ্ছ। অনুভূতি দিয়ে কি হবে? যেখানে হ্যাভেন আমাকে ভালোইবাসে না, সে আজও রূপসাকেই ভালোবাসে। আজও রূপসার সাথে যোগাযোগ রেখেছে। অসুস্থ হয়ে হসপিটালে থাকাকালীনই রূপসার সাথে আবার যোগাযোগ করে সে। যদিও রূপসাই আগে এসেছিল, কিন্তু সে কন্টিনিউ করেই যাচ্ছে। রূপসা জিসানকে ডিভোর্স দিয়ে হ্যাভেনের সঙ্গে থাকবে সিদ্ধান্ত নিয়েছে। তুমি এসব কি করে জানলে? সবটা শুনে নিয়েছি, উনি আড়ালে নয়, আমার সম্মুখে বসে আমার পাশে শুয়েই রূপসার সাথে কথা বলে। আর তুমি এসব দেখেও চুপচাপ সহ্য করো? দাঁত কিরমির করে প্রশ্নটি করল সাবা। আর কি করব? কি করার আছে? ওই মানুষটা কি আমায় গুরুত্ব দেয়? কখনো আমার ইচ্ছের মূল্য দেয়? তুমি ওই মানুষটাকে কতটুকু গুরুত্ব দাও আহি? কেন আমি গুরুত্ব দিইনি? রাতের পর রাত স্ত্রী হিসেবে তার কাছে নিজেকে বিলিয়ে দিয়েছি। সমস্ত কর্তব্য পালন করছি।
হুম, কাঠের পুতুলের ন্যায় উঠছ আর বসছ। নিজের খেই হারিয়ে ফেলেছ, অন্যের খেই ধরে রাখবে কি করে? মানে, তুমি জানো হ্যাভেন সাইকোপ্যাথিতে ভুগছে, সে ট্রিটমেন্ট করাতে ইচ্ছুক নয়। যার প্রতি মনের গহীনে অনুভূতি রয়েছে, যার প্রতি অধিকার রয়েছে, তাকে সুস্থ করার কথা কখনো ভেবেছ? রাতের পর রাত, দিনের পর দিন মানুষটাকে তোমার প্রতি অধিকার খাটাতে দিয়েছ। কখনো নিজের অধিকারের কথা ভেবেছ? রূপসা ফিরে আসতে চাইছে শুনে চুপচাপ যন্ত্রণায় কাতরাচ্ছ। একবারও কি হ্যাভেনকে প্রশ্ন করেছ সে কেন এমন করছে, তুমি বর্তমান থাকা সত্ত্বেও? আহি নিশ্চুপ হয়ে গেল একদম। গরমে দুজনের মুখেরই করুণ অবস্থা। বেশি সময় নেই সন্ধ্যা হতে। ফিরতে হবে সাবার, তাই ত্বরান্বিত হয়ে প্রয়োজনীয় কথাগুলো বলতে শুরু করল সে। লজ্জাবতী লতিকা ভয় কাতুরে রমণী হয়ে না থেকে নিজেকে শক্ত করো আহি। আমি নিজেকে যতবার শক্ত রাখতে চেয়েছি ততবার আমায় ভেঙে গুড়িয়ে দিয়েছেন উনি। এমন শক্ত নয় আহি। তুমি নিজের পায়ের তলার মাটিটা শক্ত করো। যুগ পাল্টেছে, আদিম যুগে বসবাস করছো না তুমি। একটা ছেলে জোরপূর্বক তোমায় বিয়ে করেছে, অনাকাঙ্ক্ষিত ভাবে তার প্রতি ভালোবাসাও জন্মেছে। তুমি তোমার অধিকার বুঝে নাও, স্বামীকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করো। কার কাছে বিচার চাইবে? কোন আইনের সহায়তা নেবে? নিজের আইন নিজের হাতেই তুলে নাও আহি। যদি একসঙ্গে থাকতে চাও, ওই মানুষটা সুস্থ স্বাভাবিক জীবন উপহার দিতে চাও, নিজের আত্মসম্মান বজায় রেখে স্ট্রং হয়ে নিজের অধিকার এবং ভালোবাসা বুঝে নাও। আর যদি থাকতে না চাও, তাহলে হিসেবটা আলাদা। আমি বুঝতে পারছি না। নিজের আসল সত্তায় ফিরে আসো। প্রাণ খুলে বাঁচো। যে খোলসটা ঘিরে রেখেছে তোমায় তা খুলে ফেলো। নিজেকে গুরুত্ব দাও, নিজের অনুভূতিকে মূল্যায়ন করো। নিজের অধিকারকে বুঝে নাও। নিজের সাথে আর কোন অন্যায় হওয়ার সুযোগ দিও না। সবশেষে 1.5 বছর যাবৎ যে মানুষটার সঙ্গে রয়েছ, সেই মানুষটাকে বুঝার চেষ্টা করো। তার ভিতরের আসল হ্যাভেনকে টেনে হিচড়ে বের করে নিয়ে আসো। উনি খুব ভয়ঙ্কর আচরণ করে ম্যাম, আমি পারি না স্বাভাবিক থাকতে, ভয়ে আর্স্ট হয়ে যাই। বাঘ না ভাল্লুক, উনি একটা ধমক দিলে 3টা ধমক দিয়ে দেবে। গায়ে হাত তুলতে এলে এমনভাবে জড়িয়ে ধরবে আর ছাড়বেই না। আমার এই 2টি চোখ ভুল হতে পারে না। হ্যাভেন বাইরে থেকে পাথর হলেও ভিতরে ঠিক একদলা নরম মাটি, বই আর কিছু না। একটা মেয়ের বিশ্বাসঘাতকতার কারণে যে ছেলে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়, সে কি করে স্ট্রং বা নির্দয় হতে পারে? আমি তোমাকে হলফ করে বলতে পারি, তুমি যদি একটু সাহস করে ওর সাথে প্রতিবাদ করতে পারো, সেই সাথে ওকে নিজের স্বামী হিসেবে মনে প্রাণে মেনেছ, ওর প্রতি তোমার ভালোবাসা বোঝাতে পারো, তাহলেই কাজ হবে। সেই সাথে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হবে। এ বিষয়ে তুমি তোমার শ্বশুর মশাইয়ের সাথে কথা বলতে পারো। শুধু হ্যাভেন নয়, এই বাড়িতে মুক্ত পাখির মতো ডানা মেলার চেষ্টা করো। সকলকে আপন করে নেওয়ার চেষ্টা করো। আমি তোমায় জোর করছি না, ফিরে যখন এসেছো চাইলেই স্বস্তির এক জীবন উপভোগ করতেই পারো। আচমকাই সাবাকে জড়িয়ে ধরল আহি। হু হু করে কেঁদে দিয়ে বলতে লাগলো, আপনার মতো একজন খুব প্রয়োজন ছিল ম্যাম। আপনি বড় বোনের মতো আমার পাশে দাঁড়িয়েছেন। আপনি আমার শুভাকাঙ্ক্ষী। সাবা তার পিঠে হাত বুলাতে বুলাতে বলল, সে বুঝলাম, কিন্তু এত সুন্দরী বউ ঘরে থাকতে স্বামী বাইরে নজর দিলে সেই স্বামীকে টাইট তো দিতেই হবে। আহি মাথা তুলে চোখের পানি মুছে মৃদু হেসে বলল, হ্যাঁ অবশ্যই, আজ থেকে হ্যাভেন তালুকদার বুঝবে এই আহি ঠিক কি করতে পারে। উপরওয়ালা এত রূপ দিয়েছেন, স্বামীকেই যদি ধরে রাখতে না পারি, এই রূপের মূল্য কি? তবে মনে রেখ, যদি কখনো জানতে পারো ক্যারেক্টারলেস স্বামীর সঙ্গে বসবাস করছো, তাহলে সেই স্বামীকে প্রত্যাখ্যান করতে দ্বিতীয়বার ভাববে না। মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট আনফরচুনেটলি ঘটে যায়, তাই বলে কি জীবন থেমে থাকে নাকি? জীবনকে সুন্দর সুগঠিত ভাবে গড়ে তোলার দায়িত্ব নিজেকেই নিতে হয়। হ্যাভেনের ট্রিটমেন্টের ব্যবস্থা জলদি করে ফেলো, আর হ্যাঁ, অল্পতে ভেঙে পড়বে না। উপরওয়ালার ওপর ভরসা রাখবে। হ্যাভেন কিন্তু সিক, এটাও সবসময় মাথায় রাখবে। তালুকদার বাড়ি থেকে বের হতে হতে প্রায় সন্ধ্যা নেমে এলো। হ্যারি সাবাকে তার বাসা অবধি পৌঁছে দেয়। সাবা যখন গাড়ি থেকে নেমে যায়, হ্যারি তখন সাহস করে ডাকে, ম্যাম। সাবা পিছন ফিরে তাকিয়ে মিষ্টি এক হাসি দেয়। এই ছেলের চোখের ভাষা বুঝতে তার বাকি নেই। বাচ্চা ছেলেটার বাচ্চামো দেখলে সত্যি তার হাসি পায়। তার নির্মল তো ওর থেকেও বাচ্চা ছিল, তাই তো অবুঝের মতো প্রিয়জন হারানোর ভয় পৃথিবীর বুক থেকে নিজেই হারিয়ে গেল। হ্যারি ইতস্ততভাবে বলল, একজন আপনাকে ভালোবেসে পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেছে, এরপর হয়তো আরেকজনের পালা। সাবা এগিয়ে গেল হ্যারির দিকে। দুচোখ তার চিকচিক করছে।
নিজেকে সামলে নিয়ে হ্যারির গাল টেনে দিয়ে বলল, এ পৃথিবীতে যারা প্রিয়জনকে একা করে চিরতরে হারিয়ে যায় তারা কখনো কোন নোটিশ দিয়ে যায় না হ্যারি। যদি নোটিশ দিয়ে যেত তাহলে হয়তো তারা হারিয়ে যাওয়ার সুযোগটুকু পেত না। নির্মলের জিনিসে নজর দিতে নেই, নির্মল যেখানে তার পরিহিত একটি শার্ট বা হ্যান্ডওয়াচ অবধি কারো সাথে শেয়ার করত না, নিজ ভাইয়ের সাথেও না, সেখানে তার এত প্রিয়জনকে কি করে শেয়ার করবে? যদিও অপূর্ণতা, অতৃপ্ততায় জর্জরিত সে আর আমি। তবুও আমরা একজন শুধুই আরেকজনার। বাসায় ফিরে যাও, এসব ভাবনা থেকেও নিজেকে বের করে নিয়ে আসো। আউট হাউজের বৈঠক শেষ হতে রাত 11টা পার হয়ে গেল। আহি 10টার দিকেই বিছানায় গা এলিয়ে দেয় এবং গভীর ঘুমে তলিয়ে যায়। 3 ভাই আর বাবা, চাচার সাথে আউট হাউজেই রাতের খাবার সেরেছে হ্যাভেন। ঘরে ফিরে বাথরুম গিয়ে চোখে মুখে পানির ঝাপটা দিয়ে বেরিয়ে এলো। তালে দিয়ে মুখ মুছে চেয়ারে রেখে শার্টের বোতাম খুলতে খুলতে বিছানার দিকে এগিয়ে গেল। এলোমেলো শাড়িতে আহিকে দেখতে পেয়ে মুচকি হাসল। শাড়িটা হাঁটুর উপরে উঠে গেছে, ধবধবে ফর্সা পা দেখে বেশ চিন্তিত ভঙ্গিতে এগিয়ে গেল হ্যাভেন। এত মোলায়েম শরীর কারো হতে পারে আহিকে না দেখলে বিশ্বাসই হতো না তার। মেয়েটার সব কিছুতেই রয়েছে ভিন্নতার পরশ, হয়তো ভিতরে ভিতরে প্রতিটি নারী এক, তবে বাহ্যিক দিক থেকে আহিকে ভিন্ন লাগে তার। শার্ট খুলে বিছানার একপাশে রেখে শুয়ে পড়বে এমন সময় চোখ পড়ল আহির ধবধবে ফর্সা বক্ষ বিভাজনের মাঝবরাবর লাল তিলটার দিকে। এর আগে নজরে পড়লেও তেমন খেয়াল করা হয়নি। অতিরিক্ত ফর্সা মেয়েদের শরীরে লাল তিল আশ্চর্যান্বিত সৌন্দর্য ফুটিয়ে তোলে। তবে আহির তিলটা বেশ জায়গা মতো ভেবেই দুর্বৃত্ত হাসি দিল। ধীর গতিতে এগিয়ে গিয়ে গভীরভাবে ওষ্ঠ ছোয়ালো বক্ষ বিভাজনে অবস্থিত তিলটার ওপর। ঘুমের ঘোরেই শিউরে উঠল আহি। তার শিহরিত ভাব বুঝতেই হ্যাভেন আরো গভীর থেকে গভীরতরভাবে স্পর্শ করতে থাকল। আহির ঘুম পুরোপুরি ছেড়ে গেছে। এমন উন্মাদ হয়ে কে তাকে স্পর্শ করতে পারে তা আর বুঝতে বাকি নেই। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, কিন্তু এই লোককে শত বুঝিয়েও লাভ হবে না। অনেকটা দিন পর এভাবে কাছে এলো হ্যাভেন, আর বিতৃষ্ণা নয়, তৃষ্ণার্ত হয়েই সাড়া দেবে আজ সে। ঘন প্রশ্বাস ফেলে মৃদু স্বরে প্রশ্ন করল, কখন এলেন? কথাটা বলামাই হ্যাভেন মাথা তুলে তার ওষ্ঠদ্বয় আঁকড়ে ধরল। খানিকটা চমকালেও নিজেকে স্বাভাবিক করে নিয়ে এই প্রথম সায় দিল আহি। হ্যাভেন যখন বুঝতে পারে আহি আজ তাকে ফেরাচ্ছে না, অনীহা দেখাচ্ছে না, বরং নিজেও তার উন্মাদনায় মত্ত হতে চাইছে, ঠিক সে মুহূর্তেই ছিটকে সরে গেল। সঙ্গে সঙ্গে তার ফোনটাও বেজে উঠল। কাপা হাতে ফোন হাতে নিল হ্যাভেন। আহি ওঠে বসল, হ্যাভেনের কাঁপতে থাকা হাতের দিকে ভ্রু কুঁচকে চেয়ে দেখল রূপসার নাম্বার। মাথায় রক্ত চড়ে গেল তার, আচমকাই হ্যাভেনের হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলল মেঝেতে। ফোন চৌচির না হলেও সাজরে আঘাতে বন্ধ হয়ে গেল। এটি বোঝা গেল হঠাৎই ফোনের বাজনা থেমে যাওয়াতে। নিঝুম রাতে আহির ভয়ানক এই কাণ্ড থমথমে এক পরিবেশের সৃষ্টি করল। হ্যাভেন চোখ বড় বড় করে আহির দিকে চেয়ে আছে। এক্ষুনি ঠিক কি ঘটে গেল বোধগম্য হতে প্রায় 1.5 মিনিট সময় লাগল তার। পর্ব 22। রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে ক্ষিপ্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলল হ্যাভেন, হাউ ডেয়ার ইউ। ভয়ে চুপসে গেল আহি। জড়সড় হয়ে বসে ভয়াতুর দৃষ্টি নিক্ষেপ করল হ্যাভেনের দিকে। 1.5 বছর যাবৎ চেনে মানুষটাকে। গলা উঁচু করে কথা বলার শাস্তিই যা ভয়ঙ্কর হয়, সেখানে তো আজ অনেক বড় দুঃসাহসিক কাজ করেছে। চোখ মুখ খিচে দুহাতে শাড়ি খামচে ধরল। আহির ভাবভঙ্গি দেখে দ্বিগুণ ক্ষেপে গেল হ্যাভেন। কত বড় স্পর্ধা এই মেয়ের! একে তো তাকে আজ কিস করার মতো জঘন্য ভুলটা করেছে, তার ওপর ফোন ছুঁড়ে ফেলেছে। এই মেয়েকে তো আজ দেখেই ছাড়বে। যে ঠোঁট দিয়ে কিস করেছে সেই ঠোঁট আগুনে ঝলসে দেবে। যে হাতে ফোন ক্যারে নিয়ে ছুঁড়ে ফেলেছে সেই হাত মুচড়ে দেবে। ক্রুদ্ধ হয়ে আহির ঘাড় চেপে ধরল হ্যাভেন। ভয় বড় বড় করে তাকালো আহি। দুজনের চোখাচোখি হতেই আহি চোখ সরিয়ে নিল। হ্যাভেন বলল, এই ভুলের শাস্তি কতটা ভয়ানক হবে জানো তুমি? আতকে উঠল আহি। পরক্ষণেই বিদ্যুৎ চমকানোর মতো করে চমকে উঠল। এ কি করছে সে? ভয় কেন পাচ্ছে? ভয় পেলে তো চলবে না, ভয়কে জয় করতে হবে। এই খ্যাপাটাকে জব্দ করার জন্য দ্বিগুণ খ্যাপা হতে হবে। তাছাড়া সে তো ভুল করেনি, বরং সঠিক একটা কাজই করেছে আজ। আর সেই সঠিকটা এই উন্মাদটাকেও বোঝাতে হবে। নিজের ভিতর এক আকাশ সাহস জগিয়ে চোখে মুখে দুষ্টু হাসির রেখা ফুটিয়ে তুলল আহি। দুহাতে হ্যাভেনের গলা জড়িয়ে আহ্লাদি স্বরে বলে উঠল, এত রেগে যাচ্ছেন কেন? ওই বজ্জাত মহিলা আপনাকে কেন ফোন করবে?
সে জানে না আপনি আমার একমায় স্বামী? বিস্ময় কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল হ্যাভেন। এই মেয়ে বলে কি? মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি ভূতটুতো ঘাড়ে চাপল? এত আহ্লাদ করে জড়িয়ে ধরা, নিজের স্বামী বলা রূপসার প্রতি জেলাসি সবকিছু মিলিয়ে মাথা ঝিম ধরে গেল হ্যাভেনের। নিশ্চয়ই এই মেয়ে পেটে পেটে কোন কুবুদ্ধি আটছে। ভাবামাই দুহাতে আহির দুহাত বেশ শক্ত করে চেপে ধরেই ছাড়িয়ে দিল। চিৎকার করে বলে উঠল, সমস্যা কি তোমার, এমন অস্বাভাবিক আচরণ করছো কেন? বলেই বিছানা ছেড়ে ওঠে পিছনমুখী হয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকল। আহি দুহাতে নিজের মুখ চেপে ধরল, যেন তার হাসির শব্দ হ্যাভেনের কান অবধি না পৌঁছায়। কোনোরকমে হাসিটা থামিয়ে হাঁটু ভর করে করে এগিয়ে গিয়ে পিছন থেকে আবারও গলা জড়িয়ে ধরল। এবার হ্যাভেন নিজের সমস্ত শক্তি দিয়ে আহিকে নিজের থেকে ছাড়িয়ে তার দিকে ঘুরে চিৎকার করে বলে উঠল, ডোন্ট টাচ মি। এই সমস্যা কি তোর? আমি বলছি আমার গা ঘেঁষাঘেঁষি করতে। এইসব বালের বিহেভ আমার সাথে একদম দেখাবি না। আসল রূপ বের করছিস? শোন, এই রূপ এতদিন যেমন চাপা দিয়ে রাখছিলি সারা জীবন তাই করবি, একদম বেহায়াপনা দেখাতে আসবি না। হ্যাভেন কথাগুলো বলতে বলতে শার্ট গায়ে চাপিয়ে রুম ছাড়তে উদ্যত হতেই আহিও চিৎকার করে উঠল, মি। হ্যাভেন তালুকদার বউয়ের সাথে শুইতে ভালো লাগে অথচ বউকে ভালোবেসে বুকে জায়গা দিতে ভালো লাগে না, তাই না? বউয়ের ভালোবাসাও করলার মতো তিতা লাগে, তাই না? থেমে গেল হ্যাভেন। আহির আচরণে রাগ যতটা না লাগছে তার থেকেও বেশি ঘাবড়ে যাচ্ছে সে। এতদিনের চেনা পরিচিত আহির সাথে এই আহির যেন একটুও মিল খুঁজে পাচ্ছে না। হ্যাভেনের এই মুহূর্তে হওয়া অনুভূতি আহির অনুভূতির থেকে ব্যতিক্রম নয়। সেও এত দিনের চেনা পরিচিত হ্যাভেনের সাথে আজকের হ্যাভেনকে মেলাতে পারছে না। আশ্চর্য! বিয়ের পর থেকে যে ছেলেটা দিনের পর দিন রাতের পর রাত জোর জুলুম করে তাকে কাছে পেতে চেয়েছে, আজ তার কাছে স্বেচ্ছায় যাওয়াতে এত রাগ? লিসেন, আমি আমার ইচ্ছে অনুযায়ী কাজ করি, অন্য কারো ইচ্ছেতে কাজেই হ্যাভেন করে না। হাতে তুড়ি বাজিয়ে কথাটি বলল হ্যাভেন। আহি তাচ্ছিল্য হেসে বিছানা থেকে নেমে হ্যাভেনের মুখোমুখি দাঁড়াল। দুহাত আড়াআড়ি ভাবে ভাঁজ করে তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, এটা আপনার অফিসের কাজ না বা আপনার পলিটিক্যাল মিটিং না। আর আমিও আপনার অফিস কলিগ নই। বেড কলিগ তো। বলেই বিদ্রূপের হাসি হাসল হ্যাভেন। মেজাজ খারাপ হয়ে গেল আহির। এর আগেও অসংখ্যবার এভাবে অপমানিত হয়েছে সে। কিন্তু আর না, হ্যাভেনকে আর অপমান করার সুযোগ দেবে না সে। দুহাতে শার্টের কলার চেপে ধরে বলল, অনেক হয়েছে আর না। টাকা ছড়ালে চাহিদা মেটানোর জন্য মেয়ের অভাব হবে না আপনার মতো ছেলের জন্য। তবুও সেই পথ অবলম্বন না করে আমার মতো অতি সাধারণ মেয়েকে ঘরের বউ করেছেন। বউ যখন করেছেন যথার্থ মূল্যায়নও করতে শিখুন। বড্ড বেশি সাহস বেড়েছে দেখছি। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কথাটি বলল হ্যাভেন। আহি দু পায়ের গোড়ালি উঁচু করে হ্যাভেনের মুখোমুখি হয়ে চোখেতে চোখ মিলিয়ে শান্ত গলায় বলল, এমপির বউ আমি, এটুকু সাহস না থাকলে মানায় নাকি? বলেই নিজের ওষ্ঠ দ্বারা হ্যাভেনের ওষ্ঠদ্বয় আলতো স্পর্শ করল। হ্যাভেনের শরীরে যেন আগুন ধরিয়ে দিল আহি। এমন একটা ভাব করে এক ধাক্কায় মেঝেতে ফেলে দিল আহিকে। পড়ে গিয়ে ব্যথায় আর্তনাদ করে উঠল আহি। সেদিকে হ্যাভেনের বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপও নেই। সে তার মতো ভাষণ দিতে শুরু করল, একদম স্মার্ট সাজার চেষ্টা করবে না। এতদিন যেভাবে ছিলে ঠিক সেভাবেই সাজিয়ে রাখো নিজেকে। বেশি উড়তে চাইলে ডানা কেটে দিব একদম। তোমার সাথে প্রেম প্রেম খেলা করার জন্য তোমাকে বিয়ে করে আনিনি। কেন করেছি এটা নিশ্চয়ই এতদিনে বোঝার আর বাকি নেই। তোমার প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসাও নেই, তাই এই সব তামাশা নেক্সট যেন করতে না দেখি। বলেই রুম থেকে বেরিয়ে গেল। সারারাত আর ঘরে ফেরেনি হ্যাভেন। আহিও সমস্ত চিন্তা বাদ দিয়ে নিশ্চিন্ত মনে ঘুমিয়েছে। মাঠে যখন নেমেছে 90 মিনিটের আগে মাঠ সে কিছুতেই ছাড়বে না। শাশুড়ি মায়ের সাথে হাতে হাতে কাজের পাশাপাশি বেশ গল্প করছে আহি। রুবিনা তালুকদার অভিভূত হয়ে গেলেন আজ ছেলের বউয়ের এমন প্রাণখোলা হাসি, প্রাণখোলা কথাবার্তায়। আজ আহিকে দেখে মনে হচ্ছে কেউ তাকে জোর জবরদস্তি করে কিছু চাপিয়ে দিচ্ছে না বা দেয়নি। এই সংসারের মানুষগুলো তার খুব আদরযত্ন এবং ভালোবাসার। শাশুড়ি মায়ের অনুভূতি বুঝতে পেরে আহি শাশুড়ি মায়ের কাঁধে শক্ত করে চেপে ধরে বলল, দোয়া করুন মা, আমি যেন আপনাদের সবাইকে আপন করে নিতে পারি। আপনার ছেলেকে একটা সুস্থ, স্বাভাবিক জীবন উপহার দেওয়ার পাশাপাশি নিজেও সুস্থ, স্বাভাবিক জীবন উপভোগ করতে পারি। খুশিতে আত্মহারা হয়ে গেল রুবিনা তালুকদার। আহির কপালে চুমু খেয়ে বলল,
সত্যি বলছো তুমি মা? মন থেকে তুমি আমার ছেলেকে গ্রহণ করেছ? হ্যাঁ মা, কিন্তু আপনাদের সাহায্য আমার খুব প্রয়োজন। কি সাহায্য মা? আমি হ্যাভেনকে ডক্টর দেখাতে চাই। ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত আপনার ছেলেকে। সাইকিয়াট্রিস্টের পরামর্শ অনুযায়ী ভালো ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করে তুলতে চাই ওনাকে। কিন্তু হ্যাভেনকে কিভাবে রাজি করাবে? ও তো রাজি হবে না। তাছাড়া ওকে এসব বললে আরো দ্বিগুণ ক্ষেপে যাবে, সন্দেহ করবে। ও কখনোই স্বীকার করবেই না যে ওর একটা প্রবলেম আছে। এর আগে আমরা অসংখ্য বার ওকে বুঝিয়েছি, চেষ্টা করেছি, লাভ হয়নি। এবার হবে, আর এর জন্য বাবা আর হ্যারি, হীরার সাহায্য প্রয়োজন আমার। তুমি যদি পারো তাহলে আমরা সব দিক দিয়ে সাহায্য করব তোমায়। আহি আর রবিনা তালুকদার যখন নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত, হ্যাভেন ডাইনিং টেবিলে বসে দুহাতের আঙুল দিয়ে টেবিল ঠকঠক করতে করতে গলা উঁচিয়ে বলল, রান্নাঘরে মিটিং আর কতক্ষণ চলবে? সকালের খাবার কি আজ দুপুরে পাবো? আরে ব্রো, আজ বেশিই খিদে পেয়েছে মনে হচ্ছে। বলেই হ্যাভেনের পাশের চেয়ারে বসল হ্যারি। তার পাশের চেয়ারে বসল হীরা। কিছু সময় বাদে হুমায়ুন তালুকদারও এসে গেলেন। আহি আর শাশুড়ি মাও এসে সকলকে খাবার পরিবেশন করলেন। খাওয়া শেষে হ্যাভেন আহির আঁচলে হাত মুখ মুছার আগেই আজ আহি নিজের আঁচল দিয়ে হ্যাভেনের ঠোঁট মুছে হাতও মুছে দিতে লাগল। সকলের চোখই বড় বড় হয়ে গেল। হ্যারি, হীরা প্রথমত ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, দ্বিতীয়ত মাথা নিচু করে মিটিমিটি হাসতে লাগল। কাজের মেয়েটা রান্নাঘরের সামনে দাঁড়িয়ে খিলখিল করে হাসতে লাগল। হুমায়ুন তালুকদার ইতস্ততভাবে মাথা নিচু করে খাচ্ছে। হ্যাভেন আশ্চর্যের শেষ মাথায় গিয়ে ঠেকল যেন। চোখ রাঙিয়ে দাঁত কিরমির করে বলল, এসব কি অসভ্যতামি? বলেই হাত ছিটকে সরিয়ে নিল। বারে রোজ রোজ আপনি বউয়ের আঁচলে হাত মুখ মুছলে হয় সভ্যতামি, আর একদিন আমি নিজ থেকে মুছিয়ে দিলেই হয়ে যায় অসভ্যতামি? পর্ব 23। বাড়িতে দুদণ্ড শান্তিতে বসতে পারছে না হ্যাভেন। সারাক্ষণ জ্বালিয়ে মারছে আহি। কানের কাছে সর্বক্ষণ প্রেমময় বাক্য আওড়াচ্ছে। কখনো বা বাচ্চাদের মতো কোলে চড়ার বায়না করছে। হুটহাট এসে কপালে, গালে, ঠোঁটে চুমু দিচ্ছে। হ্যাভেন বিরক্ত হয়ে চোখ রাঙালেই ঠোঁট উল্টিয়ে ন্যাকা কান্না করে বলছে, আপনি এত আনরোমান্টিক কেন? রেগে গিয়ে রোমান্টিকতা দেখানোর নাম করে বিধ্বস্ত করে ফেললে চোখের পানি ফেলে বলবে, আপনি খুব অসভ্য, খুব খারাপ আপনি। ঢং দেখিয়ে অভিমান করে থাকবে, কিছুক্ষণ পরই আবার গলা জড়িয়ে বলবে, একটু ভালোবাসা দিন না। সোফায় বসে কাজ করলে গলা জড়িয়ে কোলে বসে থাকবে। শুয়ে থাকলে জোরপূর্বক বুকে মাথা রেখে নিজেও শুয়ে পড়ছে। গভীর রাতে স্বেচ্ছায় কাপড় খুলে নিজেকে উজাড় করে দিবে। এসব যেন আর নেওয়া যাচ্ছে না। এতদিন সে জ্বালিয়েছে, এখন আহি জ্বালাচ্ছে। ভালোবাসা, ভালোবাসা করে মাথা খেয়ে ফেলছে। এই মেয়ে কি বুঝে না স্বেচ্ছায় জানকবজ আর হবে না? হঠাৎ করেই সব হিসেবে গরমিল ধরে গেল। যত যাই হোক, এবার ফাঁদে পা দেবে না সে। এসব কপটতা তার সাথে আর চলবে না। আহির টর্চার গুলোতে বিরক্ত হয়ে ইদানিং বাড়িতে খুব কম সময় কাটায় হ্যাভেন। আগের মতো বাড়ির বাইরে যাওয়ার সময় বা বাড়িতে প্রবেশের সময় আহিকে নিজ থেকে চুমু দিতে হয় না। বরং আহি নিজেই 32টা দাঁত বের করে হিহিহিহি করতে করতে কপাল এগিয়ে দেয়। একজন মানুষ আরেকজন মানুষকে প্রতিনিয়ত টর্চার করার জন্য কিছু করলে সে কাজগুলো যদি ওই মানুষটা একটা সময় এসে এনজয় করে, স্বেচ্ছায় করার জন্য সুযোগ করে দেয়, তখন টর্চার উল্টোদিকের মানুষটাই হয়। যেমনটা এখন হচ্ছে হ্যাভেন। বাড়ির সবাই হ্যাভেনের এমন জব্দ হওয়া দেখে কখনো হাসতে হাসতে গড়াগড়ি খায়, কখনো বা ভয়ে নীরব থাকে। না জানি ক্রোধের বশে কখন কি কেলেঙ্কারি ঘটিয়ে ফেলে বিশ্বাস নেই। হুমায়ুন তালুকদার ডক্টরের সাথে কথা বলেছেন। আগের প্রেসক্রিপশনও দেখিয়েছেন। সব কিছু দেখে নতুন করে ওষুধ বই লিখে দিয়েছেন। আহিকেও ফোনে সবটা বুঝিয়ে দিয়েছেন। কিন্তু বিপদ ঘটালো হ্যাভেন। তার আড়ালে বর্ষর ষড়যন্ত্র চলছে তা আহির আচারাচরণেই সন্দেহ করেছিল। মনে হাজার সন্দেহ থাকলেও এতদিন প্রকাশ করেনি। শুধু শেষটা দেখার অপেক্ষাতে ছিল। অবশেষে দেখেও ফেলল। রাতে ঘুমানোর সময় আহি একগাদা ট্যাবলেট তার সম্মুখে তুলে ধরল। বলল, এগুলো খেয়ে তারপর ঘুমাতে যান। ভ্রুযুগল কুচকে আহির মুখপানে তাকালো হ্যাভেন। তীক্ষ্ণ গলায় প্রশ্ন ছুড়ল, এসব কিসের ওষুধ? এক ঢোক গিলল আহি। হাতে থাকা গ্লাসটা পাশের টেবিলে রেখে হ্যাভেনের মুখোমুখি হয়ে বসল। হ্যাভেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েই আছে। সে দৃষ্টিতে নির্নিমেষ তাকিয়ে আহি বলল,
আমি বাবাকে বলেছিলাম আপনার যে একটা অসুখ রয়েছে সেটা সারিয়ে তুলতে চাই। তাই বাবা আমাকে সাহায্য করেছে। প্লিজ আপনি ওষুধগুলো খেয়ে নিন। আপনার সব অসুখ সেরে যাবে। আমরা অনেক সুন্দর একটা জীবন উপভোগ করব। আমাদের দাম্পত্য জীবনে কোন অসুখ থাকবে না, থাকবে শুধু সুখ। বলেই ওষুধগুলো এগিয়ে দিতেই মাথা খারাপ হয়ে গেল। হ্যাভেনের কত বড় সাহস হলে এতদূর যাওয়া যায়? এই মেয়ের বাড়াবাড়ি আজ কমাতেই হবে ভেবেই এক হাতে পিছন থেকে আহির এক হাত মুচড়ে ধরে ওষুধগুলো কেড়ে নিল এবং জোর করে আরেক হাতে আহির মুখেই ওষুধগুলো ঢুকিয়ে মুখ চেপে ধরে দাঁত চেপে বলতে থাকল, আমার না তোর অসুখ কমাবো আজ সবগুলোই 3 সেকেন্ডে গিলবি গিল গিল। উহুম নু নরণচরণ একদম মাথা গরম করবি না, একদম চিবিয়ে খাবো আজ তোকে, যদি এটা না গিলিস গিল বলছি গিল বলেই ঠোঁট কামড়ে ধমকে উঠল। বেচারি ওষুধগুলো গিলতেও পারছে না, ফেলতেও পারছে না, পানি ছাড়া শুকনো ট্যাবলেট গিলা সম্ভব নাকি? হাতে ব্যথায় চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে মেয়েটার, মুখ বন্ধ, তার উপর ওষুধগুলো জিহ্বার লালায় গলতে শুরু করেছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি! শরীরে ঘাম ছেড়ে দিয়েছে আহির। বদ্ধ ঘরে দুজন মানুষের ক্রমাগত ভারী নিঃশ্বাসের শব্দ ভয়ঙ্কর নৈশব্দের সৃষ্টি করেছে। প্রচণ্ড গা গুলাতে শুরু করল আহির। আর সহ্য করতে না পেরে ধস্তাধস্তি শুরু করে দিল। হ্যাভেন মুখ থেকে হাত সরিয়ে গলা চিপে ধরতে যাবে এমন সময় গা ভর্তি বমি করে দিল আহি। ফর্সা মুখশ্রীর রক্তিম আভা, রক্তিম চোখ হ্যাভেনের সমস্ত ইন্দ্রিয় যেন নাড়িয়ে দিল। আহির ফুরবল শরীরটা নেতিয়ে পড়ল বিছানায়, সমস্ত রাগ নিভে গিয়ে চোখে মুখে ভর করল একরাশ মায়া। সেই মায়ার টানেই মাথায় হাত রেখে কয়েকবার নাম ধরে ডাকল আহি। আহি চোখ বুজেই শুয়ে রইল, হ্যাভেনের দিকে ফিরেও তাকাল না। শুধু বিড়বিড় করে বলল, ছোবেন না আপনি আমায়। আপনি খুব খারাপ, খুব খারাপ আপনি। বমি হওয়াতে শরীর ফুরবল লাগছে বুঝল হ্যাভেন, তাই আর কিছু বলল না। শুধু বমির বিচ্ছিরি গন্ধে মুখভঙ্গি বিকৃত করে ফেলল। নাক মুখ কুচকে বিছানা ছেড়ে নামল। কয়েক পা এগিয়ে আবার থেমে গেল, পিছন ঘুরে ভৎসনার সুরে বলে উঠল, এই খরগোশের বাচ্চা, তোর সাহস হয় কি করে আমাকে উল্টাপাল্টা ওষুধ খাওয়াতে আসার? উত্তর দিল না আহি। উত্তর না পেয়ে গটগট পায়ে বাথরুম ঢুকে গেল হ্যাভেন। রোগী যদি চিকিৎসা নিতে না চায়, আশেপাশের মানুষ শত চেষ্টা করেও লাভ হয় না, হ্যাভেনের চিকিৎসা করানোও সম্ভব হল না। আহিও মনে মনে প্রতিজ্ঞা করল, আমি আর আপনাকে ট্রিটমেন্টের জন্য জোর করব না হ্যাভেন, এমন একটা দিন আসবে আপনি নিজ থেকেই নিজের ট্রিটমেন্ট করাবেন। সেই সাথে এখনকার করা ভুলের জন্য অনুতাপ করবেন। ডিভোর্স পেপারে সাইন করেনি জিসান। তাই নিয়ে রূপসার মাথা প্রচণ্ড গরম। জিসান ডিভোর্স পেপারে সাইন না করলে হ্যাভেনকে সেকেন্ড টাইম ফিরে পাওয়া জাস্ট অসম্ভব। 1 মাসে হ্যাভেনের সাথে যোগাযোগ রেখেছে সে। অসংখ্যবার ভালোবাসার দাবিও করেছে, কিন্তু প্রত্যুত্তরে হ্যাভেন শুধু মুচকি হেসেছে। আগের সেই হ্যাভেন আর এই হ্যাভেনকে একদম মেলাতে পারছে না। রাতের সাথে যেমন দিনের কোন মিল খুঁজে পাওয়া যায় না, তেমনি অতীতের চেনা পরিচিত হ্যাভেনের সাথে বর্তমানের হ্যাভেনের মিল পাওয়াও দুষ্কর। বর্তমান হ্যাভেন পুরোটাই যেন রহস্যে ঘেরা। যে মানুষটার চোখের ভাষা একসময় অতি সহজেই পড়ে ফেলা যেত, আজ সেই মানুষটার চোখের ভাষা পড়া তো দূরের কথা, বোঝাও মুশকিল। ভেবেছিল হ্যাভেনকে ভুলিয়ে ভালিয়ে নিজের কাছে টেনে নেবে। একবার যদি খুব গভীরে যেতে পারে তাহলেই কেল্লা ফতে। কনসিভ করে ফেলবে, বাচ্চার জন্য হলেও বাধা পড়বে হ্যাভেন তার কাছে। কিন্তু সে অবধি যেতেই পারছে না। যতবারই কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে ততবারই হ্যাভেন থামিয়ে দিয়েছে আর বলেছে, ডিভোর্স না হওয়া অবধি তুমি জিসানের থালার ভাত আর অন্যের থালার ভাত আমি খাই না। বেকনিতে বসে কফি খাচ্ছে হ্যাভেন। মাঝে মাঝে আর চোখে আহিকেও দেখছে। কালো রঙের সুতি শাড়ি পরেছে আহি। ভরসন্ধ্যা বেলা কালো শাড়িতে খোলা চুলে মারাত্মক সৌন্দর্য ভর করেছে মেয়েটার ওপর। সচরাচর খোলা চুলে আহিকে দেখা যায় না। শুধু সকাল ছাড়া সব সময় মাঝখানে সিথি করে খোপা করে রাখে। অন্যান্য মেয়েদের মতো আহি ঘনকালো লম্বা চুলের অধিকারী নয়, বরং তার চুলগুলো হালকা কোকড়ানো, পিঠ অবধি, কাঁধ অবধি সোজা হলেও নিচের দিকে বেশ কোকড়ানো। চুলের কালারটাও ডিফারেন্ট, হালকা বাদামি বর্ণের। অন্যান্য মেয়েদের মতো তার কাজল কালো চোখ নেই, বরং ডাবের পানির ন্যায় ঘোলাটে চোখ দুটোর মনি হালকা বাদামি বর্ণের। কফির মগে চুমুক দিচ্ছে আর আহির সারা অঙ্গে সন্তপর্ণে চোখ বুলাচ্ছে হ্যাভেন। পৃথিবীতে কাজল কালো চোখের রমণীদের নিয়ে কবিরা অসংখ্য কবিতা বুনে গেছেন, আহির মতো ঘোলাটে চোখের রমণীদের জন্য কোন কবিতা কেন বুনেনি কেউ? সে কি বুনে দেবে 1 লাইন কবিতা?
কি ব্যাপার, হা করে তাকিয়ে আছেন কেন? মগটা দিন, কফি তো শেষ। হাতে তুড়ি বাজিয়ে কথাটি বলল আহি, এতটাই মগ্ন হয়ে দেখছিল যে কখন আহি সম্মুখে এত কাছে চলে এসেছে টেরি পায়নি। তাই খানিকটা চমকে উঠল। তা দেখে আহির ঠোঁটে দুষ্টু হাসি। আমতা আমতা করে কফির মগটা হাতে ধরিয়ে ওঠে দাঁড়ালো হ্যাভেন। আহি মগটা নিয়ে রুমে ফিরে গিয়ে আবার দ্রুত হ্যাভেনের সম্মুখে এসে দাঁড়ালো। ডানহাত বাড়িয়ে হ্যাভেনের বুকের বাপাশে শক্ত করে চেপে ধরল। হ্যাভেন ধমক দিতে গিয়েও দিতে পারল না। বুকের ভিতর কেমন চিনচিনে ব্যথা দিয়ে ওঠার পাশাপাশি শান্তি শান্তি অনুভব হলো। আহি হ্যাভেনের মুখপানে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে হাতটা বাপাশে শক্ত করে চেপে ধরেই রইল। এক ঢোক গিলল হ্যাভেন। তার দৃষ্টিও আহির শুভ্র মুখশ্রীতে নিবন্ধ। নিজেকে ধাতস্থ করে নিয়ে আহির হাতের ওপর নিজের হাত রেখে সরাতে নিতেই আহি শীতল কণ্ঠে বলে উঠল, আপনার তো হার্টবিট দ্রুত চলছে হ্যাভেন। বিচলিত হয়ে গেল হ্যাভেন। শত চেষ্টা করেও নিজের কাঠিন্য রূপের জাগরণ ঘটাতে পারল না। আহি এক পা এগিয়ে অন্য হাত হ্যাভেনের কাঁধে রাখল। এবার হ্যাভেন ঘামতে শুরু করল। আহি একইভাবে তাকিয়ে বলল, কি আপনি তো ঘামছেন, এত নার্ভাসনেস কেন? আপনার মাঝে নব্য অনুভূতির সৃষ্টি হয়েছে হ্যাভেন, আপনি কি বুঝতে পারছেন? অনুভব করতে পারছেন? ফোন বেজে উঠতেই দুজনই চমকে গেল। চট করে আহির থেকে সরে গিয়ে পিছন ঘুরে প্যান্টের পকেট থেকে ফোন বের করল। রিসিভ করার পূর্ব মুহূর্তেই আহি ফোনটা কেড়ে নিল। আঙুল উঠিয়ে বলল, এই মেয়েকে আজ আমি দেখেই ছাড়ব। বলেই রুমের দিকে পা বাড়িয়ে ফোন রিসিভ করতে নিবে তখনই হ্যাভেন পিছন থেকে হাত আটকে ধরে ক্রোধান্বিত স্বরে বলল, ফোনটা দাও। আহি এক ঝটকায় হাত ছাড়িয়ে রুমে গিয়ে ফোন রিসিভ করেই বলল, এই বেহা মেয়ে, তোর লজ্জা করে না? দিন নাই রাত নাই অন্যের জামাইকে বিরক্ত করিস, থার্ড ক্লাস মেয়ে কোথাকার। নোংরামি অন্য জায়গায় গিয়ে কর, আমার বরের কাছে তোর কি? আহি ধমকে ওঠে এগিয়ে আসতেই আহি সরে গেল। হ্যাভেন কাছে গিয়ে জোরপূর্বক ফোন নিতে চাইলেই দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। না পেরে হ্যাভেন আহিকে টেনে বিছানায় ফেলে নিজের মধ্যে সম্পূর্ণভাবে আবদ্ধ করে ফেলে। নিজের দুপা দিয়ে আহির দুপা এবং এক হাতে আহির দুটো হাত আটকে অন্য হাতে ফোন নিজের কানে দিয়ে হ্যালো বলে। আহি এবার চিৎকার শুরু করে দিয়েছে। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে হ্যাভেনের গালে সাজরে এক কামড় দিল। হ্যাভেন সেদিকে পাত্তা না দিয়ে রূপসাকে বলল, 11টার দিকে আসছি। ফোন কাটতেই আহি আরো হিংস্র হয়ে কামড়াতে যেতেই হ্যাভেন ফোনটা বিছানার একপাশে ছুঁড়ে ফেলে বলল, বড্ড বেশি বুঝো তুমি মিসেস। এবার এই বেশি বোঝার দাম দাও বলেই উন্মাদের মতো আহির শরীরে টর্চার করতে থাকল। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে কাছে গেলেও ধীরে ধীরে দুজনই উন্মাদনায় মত্ত হল। কিছুক্ষণ আগে কি হয়েছে তা যেন কারোরই বোধগম্য নেই। অনেকটা সময় পর আহিকে ছাড়ল হ্যাভেন। আপনি ওর কাছে যাবেন না হ্যাভেন। একটা মেয়ে কখনো তার স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। চোখ বুজে বিছানার চাদর খামচে ধরে হাঁপাতে হাঁপাতে বলল আহি। চোখ বুজে নিশ্চুপ থাকল হ্যাভেন, শুধু তার নিঃশ্বাসের প্রবল অস্থিরতা বুঝতে পারল আহি। আপনি কেন এমন করছেন? যে মেয়েটা আপনাকে একদম নিঃশেষ করে দিয়েছে তার ডাকে কেন বারবার সাড়া দিচ্ছেন? যদি তাকে নিয়েই থাকবেন তাহলে আমাকে ছেড়ে দিন। আমি কোন চরিয়েহীনের সঙ্গে সংসার করতে চাই না। স্বামীর ভালোবাসা নাই পেলাম তবুও চরিয়েবান হলে এও শান্তি। উফাফ সুন্দরী, বকবক করো না তো, ভীষণ ক্লান্ত আমি। মেয়ে মানুষ সামলানো এত কঠিন? বাঘিনী হতে গিয়েছিলে না? মিউ মিউ করো কেন এখন? কয়টা মেয়ে সামলিয়েছেন আপনি? প্রশ্নটি শুনে হো হো করে হাসতে শুরু করল হ্যাভেন। আহির জেলাসি আচরণগুলো তার মনে পৈশাচিক আনন্দ দেয়। হাসতে হাসতেই আবারও আহির অনেকটা কাছে চলে গেল, দুহাতের আঙুলের ফাঁকে আঙুল ঢুকিয়ে শক্ত করে ধরে গলায় মুখ ডুবিয়ে উন্মুক্ত স্বরে বলল, 11টার পর লাইভ দেখাবো, তৈরি থেকো। কথাটি সোনামাই চমকে গিয়ে হ্যাভেনের দুহাত শক্ত করে চেপে ধরে ভারী কণ্ঠে বলল, মানে? নাক ঘষতে ঘষতে হ্যাভেন উত্তর দিল, দেখলেই বুঝবে। দুচোখ উপচে পানি বেরিয়ে এলো আহির। কি দেখাবে হ্যাভেন? অসহনীয় কিছু নয় তো? বুকের ভিতরটা বড্ড অস্থির হয়ে উঠল। বুঝতে পেরে মুচকি হেসে আহির কানের লতিতে ওষ্ঠ ছুঁয়ে ওঠে গেল হ্যাভেন। পর্ব 24। রাত 9টায় দুজন বডিগার্ড নিয়ে বাড়ি থেকে বের হলো হ্যাভেন। 9:20-এর দিকে হ্যারি জিসানকে মেসেজ করে একটি ঠিকানা পাঠিয়ে হিয়ার রুমে নক করল। হিয়া হাই তুলতে তুলতে দরজা খুলে বলল, একটু শান্তিতে ঘুমানোও যায় না এই বাড়িতে? কি হয়েছে, ডিনারের সময় তো হয়নি, ডাকাডাকি কিসের? হ্যারি হিয়ার মাথায় গাঁটটা মেরে পাশ কাটিয়ে রুমের ভিতর ঢুকতে ঢুকতে বলল,
এ বাড়িতে শান্তিতে ঘুমানো যায় না, যে বাড়িতে ঘুমানো যায় সে বাড়ি জানা যা নিষেধ কোথায়? সারাদিন গরুর মতো পড়ে পড়ে ঘুমাস আর বলস শান্তিতে ঘুমানো যায় না, হ্যাবলা কোথাকার। বলেই হাতে থাকা শপিং ব্যাগটা বিছানার একপাশে রেখে গা এলিয়ে দিল। হিয়া উফাফ তুই হ্যাবলা বলে মাথায় হাত বুলাতে বুলাতে এগিয়ে এসে শপিং ব্যাগ দেখতেই বলল, আল্লাহ ভাইউ গিফট এনেছিস আমার জন্য? সারাক্ষণ গিফটের ধান্দা তাই না? এটার ভিতর ইম্পর্ট্যান্ট একটা জিনিস রয়েছে। সব সেটিং করে ভাবি মাকে জলদি একটা আইডি ওপেন করে দিবি। ভাইয়ের সাথেও অ্যাড করে দিবি ক্লিয়ার? খুশিতে গদগদ হওয়া ভাবটা কমে গেল হিয়ার। হ্যারির পাশে দু হাঁটু ভাঁজ করে বসে সন্দেহী মুখশ্রীতে ব্যাগের ভিতর ওকি দিল। খানিকটা বিস্ময় নিয়ে বলে উঠল, মোবাইল ফোন? আল্লাহ, এটা ভাবির? হ্যারি কাত হয়ে বোনের দিকে তাকালো। চোখে মুখে রহস্যময় একটা ভাব ফুটিয়ে তুলে বলল, হুম ভাইয়ের অর্ডারেই কেনা হয়েছে। হুট করে মোবাইল ফোন, কাহিনী কি ব্রো? ভ্রুযুগল উপর নিচ করে প্রশ্নটি করল হিয়া। কাহিনী পড়ে জানতে পারবি, যা বলছি তাই কর, আগে যা ভাবি মার রুমে যা। সিরিয়াসলি হজম করতে পারছি না দাদান ভাবিকে ফোন, তবুও পার্সোনাল। ওহ মাই গড, ওহ মাই গড, বিলিভ করতেই কষ্ট হচ্ছে। তোকে বিলিভ করতে হবে না, যা বলেছি জলদি কর বলেই এক লাফে ওঠে রুম ত্যাগ করল হ্যারি। হিয়াও ফোন নিয়ে আহির রুমে চলে গেল। কি ব্যাপার সুন্দরী ভাবি যান, রাত 9টায় ভেজা চুলে পুরো ঘর জুড়ে শ্যাম্পুর ঘ্রাণ ছড়াচ্ছেন যে? তালে দিয়ে চুলগুলো মুচড়িয়ে কাঁধের একপাশে নিয়ে হাত পায়ে লোশন মাখছিল আহি। হিয়ার করা প্রশ্নে পিছন না তাকিয়েই বলল, বিয়ে করো আমার বরের মতো অসভ্য একটা বর জুটুক কপালে, তারপর বুঝবে রাত 9টা 10টায়ও কেন গোসল করা লাগে। খিলখিল করে হাসতে হাসতে বিছানার একপাশে বসল হিয়া, আহিও তার পাশে এসে বসল। বলল, এই সময় এই ঘরে কোন সমস্যা? হিয়া ঠোঁটে দুষ্টু হাসি একে বলল, এই সময় না এলে তোমার এই রূপ যে দেখা হতো না ভাবি যান। হিয়ার দৃষ্টি অনুসরণ হতেই আহির পুরো মুখশ্রী লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করল। শাড়ির আঁচল ভালোভাবে গায়ে টেনে আমতা আমতা করে বলল, আর বলো না, আজকে দুজন বেশ মারামারি করেছি। তাই কে জিতল? বলেই ভ্রু নাচালো হিয়া। ওমা ভারী দুষ্টু তো, তুমি খেপাচ্ছ কেমন? হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা হিয়ার। আহির লজ্জায় মিয়ে যাওয়া মুখশ্রী দেখে হাসিটা দমিয়ে বলল, হয়েছে থাক, আর লজ্জা পেতে হবে না, এই দেখো দাদান তোমার জন্য কি পাঠিয়েছে বলেই ফোন এগিয়ে দিল। মোবাইল ফোন? হুম, আমিও প্রথম বেশ অবাক হয়েছিলাম। হ্যারি ভাইয়া বলল দাদানের অর্ডারেই কেনা হয়েছে। এই ফোন আমি নেব না, তোমার ভাইকে আমি হাড়ে হাড়ে চিনি, নিশ্চয়ই এটার ভিতর যে সিমটা রয়েছে সেটা ট্র্যাক করা। এত সাধু সে না যে আমার সুবিধার জন্য ফোন দেবে, দিলে অনেক আগেই দিত নিশ্চয়ই। কোন কাহিনী আছে এটার পিছনে? হুম, তা তো আছেই, হ্যারি ভাইয়া বলল 2 ঘন্টার মধ্যে সব করতে। চমকে উঠল আহি, দ্রুত দৃষ্টি ফেলল দেয়াল ঘড়িতে, 9টা 40 বাজে। 11টার দিকে কিছু একটা ঘটবে। তাহলে এজন্যই কি এই ফোনের ব্যবস্থা? উদ্বিগ্ন হয়ে বলল আহি। ঠিক আছে, উনি যখন পাঠিয়েছে নিজের কাছে রাখি, কি বলো? হিয়া সম্মতি জানিয়ে সবকিছু সেটিং করে আহিকেও সবকিছু বুঝিয়ে দিল। 10টার দিকে বাড়িতে শ্বশুর শাশুড়ি ননদ ছাড়া কেউ ছিল না। 3জনকে নিয়েই রাতের খাবার সেরে রুমে ফিরল আহি। মনটা তার বড্ড অস্থিরতায় ভুগছে। এর মধ্যে দুবার হ্যাভেনের নাম্বারে কল করেছে, কিন্তু রিসিভ হয়নি। দুবার বেজে বেজে কেটে গেছে, তৃতীয়বার বিজি দেখিয়েছে। বিরক্ত হয়ে আইডিতে ঢুকে হ্যাভেনের প্রোফাইল ঘাটাঘাটি করতে থাকল। কয়েক সেকেন্ড অতিবাহিত হতেই হ্যারির আইডি থেকে একটি মেসেজে এলো, হিয়াই সবার সাথে আইডিটা অ্যাড করে দিয়েছে। তখন মেসেজটি হলো, ভাবি মা বিচলিত হবেন না, কিছুক্ষণের মধ্যেই লাইভ শুরু হবে, আমি লিংক দিব খানিক বাদেই। হাত কাঁপতে শুরু করল আহির। শুষ্ক গলায় রুদ্ধশ্বাস হয়ে ফোনের দিকে দৃষ্টি নিবন্ধ রেখে বসে রইল। শহরের ভিতরেই একটি ফ্ল্যাট বাসা ভাড়া করে থাকছে রূপসা। 1 মাস হ্যাভেনকে অসংখ্যবার তার বাসায় ইনভাইট করলেও আসেনি। সব সময় রাত 10টার পর রেস্টুরেন্টে মিট করেছে। ফাইনালি আজ হ্যাভেন তার বাসায় আসবে। সেই খুশিতে পুরো ঘরে গোলাপের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। গোলাপি রঙের পাতলা একটি শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে বসে নিজেকে বেশ পরিপাটি করে সাজাচ্ছে। আর বারবার ফোন চেক করছে। সাজ শেষে বসা থেকে দাঁড়িয়ে পা থেকে মাথা অবধি নিজের দিকে নজর বুলিয়ে মুচকি হাসল। পিছনের চুলগুলো কাঁধের এক পাশে ছড়িয়ে দিল, যাতে তার ফর্সা মসৃণ পিঠটা হ্যাভেনের চোখে পড়ে অতি সহজেই।
কি নেই তার, চোখ ঝলসানো রূপ, নজর কাড়া ফিগার, ভরা যৌবন, সব আছে সব। ভাবতেই উচ্চস্বরে হেসে উঠল। সে সময়ই কলিং বেল বেজে উঠল। রূপসা চমকে গিয়ে দ্রুত নিজেকে আরেকবার আয়নাতে দেখে নিয়ে বুকের একপাশে আঁচল সরিয়ে চোখে মুখে আবেদনময়ী ভাব ফুটিয়ে তুলে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে অপর পাশের ব্যক্তিটিকে দেখে দুপা পিছিয়ে গেল। কিন্তু সে ব্যক্তিটি পিছাল না, বরং রক্তিম চোখ মুখে এগিয়ে এসে হাতে থাকা রডটা দিয়ে এলোপাথারি আঘাত করতে শুরু করল রূপসার গায়ে। আর বলতে থাকল, শালির ঘরের শালি আমার সাথে বাটপারি? এতই খেলাধুলার শখ, আয় আজ তোর শখ মেটাই। সে ভয়াবহ আঘাত সহ্য করতে না পেরে ওমা গো বলেই এক চিৎকার দিয়ে মেঝেতে শুয়ে পড়ল রূপসা। আর বলতে থাকল, বাঁচাও, কে আছো, বাঁচাও আমায়, মেরে ফেললো আমায়, বাঁচাও। বলতে বলতে ফোন হাতে নিয়েই হ্যাভেনের নাম্বারে কল করল। জিসান ক্ষিপ্ত হয়ে রূপসার চুলের মুঠি ধরে বিশ্রী গালিগালাজ করতে করতে আবারও মারতে শুরু করল। এদিকে রূপসা চিৎকার করেই যাচ্ছে। একসময় জিসান ক্লান্ত হয়ে থেমে গিয়ে কাকে যেন ফোন করল। এই সুযোগে রূপসা হ্যাভেনকে লাগাতার ফোন করেই যাচ্ছে। হ্যাভেন ফোন রিসিভ করতেই রূপসা হাউমাউ করে কেঁদে দিয়ে বলল, তুমি কোথায় হ্যাভেন? জিসান আমাকে মেরে ফেললো, প্লিজ বাঁচাও আমায়। বিকৃত আওয়াজে হো হো করে হাসতে লাগলো হ্যাভেন। চিৎকার করে বাজে ভাষায় গালি দিয়ে বলল, তুই কি করে ভাবলি রে বেইমানের বাচ্চা, তোর সাথে আমি লুতুপুতু করতে যাব? তোর সাথে আজ এ মুহূর্ত থেকে যা যা ঘটবে, গতদিনে যা যা ঘটেছে সবটাই আমার প্ল্যান মাফিক। তোর মতো মার শরীরে এই হ্যাভেন থুথু ফেলতেও যাবে না। কয়েক সেকেন্ডের ভিতরে দেখো ওখানে ঠিক কি কি ঘটে। নরক বানিয়ে দিব তোর জীবন আমি। না হ্যাভেন না, তুমি আমার সাথে এটা করতে পারো না। তুমি ভুলে গেছো আমাদের ভালোবাসার কথা? ভুলে গেছো আমাদের ভালোবাসাময় সেই দিনগুলোর কথা? কত ভালোবাসা, কত প্রেম, কত স্মৃতি। বলেই ডুকরে কেঁদে উঠল। বেইমানরা বেইমানি করার সময় যেমন কোন স্মৃতি মনে রাখে না, এই হ্যাভেনও বেইমানদের কোন স্মৃতি মনে রাখে না। তুই হলি বেইমানের বাচ্চা বলেই ফোন কেটে দিল। জিসান ফোনে কথা বলা শেষ করতেই রূপসার তলপেটের নিচে পরপর লাথি দিতে শুরু করল। আর বলল, খুব শখ না, আজ তোর শখই মিটাবো আমি। সহ্য করতে না পেরে মেঝেতে গড়াগড়ি আর চিৎকার শুরু করে দিল রূপসা। পাশের ফ্ল্যাটের লোকজন এসে ভিড় জমিয়েছে, পুলিশের গাড়ি, সাংবাদিক সব এসে হাজির। পুলিশ এবং সাংবাদিক আসার পরই ক্ষান্ত হয় জিসান। পুলিশকে দেখে রূপসা সাহায্য চায়। কিন্তু রূপসার বিরুদ্ধে আগেই প্রতারণার অভিযোগ করে ক্যাশ করেছে জিসান। জিসানকে দিয়ে এসব করিয়েছে হ্যাভেন। যেহেতু হ্যাভেন একজন সংসদ সদস্য, সেহেতু এসব নর্দমার ধারেকাছে আসা তার পলিটিক্যাল জীবনে হুমকি স্বরূপ, তাই ঠান্ডা মাথায় আড়ালে থেকে অপরাধীর শাস্তির ব্যবস্থা করেছে। কাটা দিয়েই আজ কাটা তুলল সে। আজ থেকে 7 বছর আগে যেভাবে হ্যাভেনের সঙ্গে প্রতারণা করেছিল রূপসা, আজ এত বছর পরও একইভাবে জিসানের সঙ্গেও প্রতারণা করতে যাচ্ছিল। সময় সব সময় এক পাক্ষিক কাজ করে না। আজ সময় এসেছে উচিত শাস্তি পাওয়ার, তাই প্রতারণার দায় বাংলাদেশ দণ্ডবিধির 420 ধারা অনুযায়ী সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড দেওয়া হলো রূপসাকে। প্রতিটি নিউজ চ্যানেল থেকে শুরু করে ভার্চুয়াল জগতেও ঘটনাটি ছড়িয়ে গেল। লোকচক্ষুতে রূপসার স্থান আজ নরকের কীটের সমতুল্য। এই ঘটনাটি আমাদের সমাজের প্রতিটি ব্যক্তির চোখেই আঙুল দিয়ে দেখিয়ে দিল, পাপ বাপকেও ছাড়ে না। বেইমানদের এভাবেই হেনস্থা করতে হয়। সমাজের জঘন্যতম ঘৃণ্য নারীদের এভাবেই শাস্তি দিতে হয়, যাতে আর কেউ কারো সাথে প্রতারণা করার আগে অন্তত দুবার ভাবে। পুরো ঘটনাটাই সচক্ষে দেখে ভয়ে শিউরে উঠল আহি। হাত পা অনবরত কাঁপছে তার। সে সময়ই ফোন বেজে উঠল, কাপা হাতেই ফোন রিসিভ করল আহি। কি গো সুন্দরী, ভয় পেয়েছ? সুরেলা কণ্ঠে বলল হ্যাভেন। আপনি কোথায়? কাপা গলায় প্রশ্ন করল। খুব বেশি ভয় পেয়েছ নাকি? আই লাইক ইট সুন্দরী। তোমার এই ভয়কে ভীষণ পছন্দ করি আমি। ভালো করে দেখে নিয়েছ তো বেইমানদের উপযুক্ত শাস্তি ঠিক কি? আপনি তাড়াতাড়ি বাসায় আসুন, আমার শরীর খারাপ লাগছে, প্লিজ এখনই আসুন। আহির ভয় পাওয়ার কথা শুনেও দ্রুত বাড়ি ফিরল না হ্যাভেন। তার ফিরতে রাত প্রায় 2টো বেজে গেল। নেশা করে টলতে টলতে রুমে ঢুকল সে। সবেই চোখটা লেগে গিয়েছিল আহির। দরজায় শব্দ হওয়াতে চমকে ওঠে বসল। হ্যাভেন এক হাতে দরজা ধরে ঢুলুঢুলু শরীরে এগিয়ে টানা চোখে তাকিয়ে রইল আহির দিকে। আহির দ্রুত বিছানা থেকে নেমে হ্যাভেনকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ হ্যাভেন, থ্যাংক ইউ সো মাচ। নেশাগ্রস্ত অবস্থায় হ্যাভেন সবসময় অন্য এক হ্যাভেন থাকে।
না রাগ, না ক্ষোভ, না কোন হিংস্র আচরণ, কোন কিছুই পরিলক্ষিত হয় না তার মাঝে। যা হয় তা কেবল মুগ্ধই করে আহিকে। চোখ বুজে অন্ধভাবে সন্তর্পণে এই হ্যাভেনের প্রেমে পড়া যায়। হ্যাভেনও জড়িয়ে ধরল আহিকে। কানের কাছে মুখ ঠেকিয়ে উত্তপ্ত শ্বাস ছেড়ে বলল, নারীতে নারীতে এত তফাতে কেন সুন্দরী? কেউ ভাঙে তো কেউ গড়ে। এই ভাঙা গড়ার মধ্যেখানে আমাদের মতো অবলা কিছু পুরুষ জাতি যে গভীর সংকটে থাকে। মুখ তুলে হ্যাভেনের মাতাল চোখের দিকে তাকালো আহি। ব্যঙ্গ করে বলল, উমহ, কি আমার অবলা পুরুষ আসছে রে? মৃদু হাসল হ্যাভেন। সেই হাসিতে আহির ভিতরটায় উথালপাতাল শুরু হয়ে গেল। নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার এই রূপ, এই হাসি দীর্ঘস্থায়ী কেন হয় না হ্যাভেন? আপনি কি জানেন আপনার এই মাতাল রূপে সেই শুরুতেই আটকে গেছি আমি। হ্যাভেন তার সে চাহনি, সে মোহময় বাক্যকে উপেক্ষা করে পাজা কোল করে নিয়ে বিছানায় ধপাস করে ফেলে দিল। কোমরে বেশ লাগলো বলে আহ করে উঠল আহি। সেই আর্তনাদ শুনে দাঁত কেলিয়ে হাসল হ্যাভেন। আহি খেপে গিয়ে তার বুকে কিল শুরু করে দিতেই সে হাত আটকে পাশে শুয়ে বুকে টেনে নিয়ে বলল, ঘুমাও সুন্দরী। আহি পরম শান্তিতে বুকে মুখ গুজে বলল, ভালোবাসেন আমায়? ভালোবাসলে ঠকতে হবে সুন্দরী, দ্বিতীয়বার ঠকতে চাই না। মনটা ভার করে হ্যাভেনকে জড়িয়ে ধরেই শুয়ে রইল আহি। বেশ অনেকটা সময় হ্যাভেন কি সব বীর বীর করে বলতে বলতে একসময় ঘুমিয়ে পড়ল। সে ঘুমাতেই আহি বলল, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে হ্যাভেন। আপনার বুকের ভিতর প্রতিশোধের সমস্ত আগুন নিভে গেছে আজ। বুকের ভিতর তীব্র যন্ত্রণাটারও পরিসমাপ্তি ঘটেছে আজ। এখন শুধু আপনার শূন্যতা দূর করার পালা। ভালো যদি নাই বাসেন, নেশার ঘোরে বুকে টেনে কেন নেন? এই উত্তর কি দিতে পারবেন আপনি? লম্বা এক দীর্ঘশ্বাস ছেড়ে হ্যাভেনের বুকেই ঘুমিয়ে পড়ল সে। পাখির কিচিরমিচির শব্দে চারিদিক মুখরিত। আহির ঘুমন্ত ভারী উত্তপ্ত নিঃশ্বাসগুলো হ্যাভেনের বুকের মধ্যেখানে গিয়ে ঠেকেছে। ঘড়িতে সময় তখন কত জানা নেই। আবছা দৃষ্টিতে তাকালো হ্যাভেন। আহির শরীরের উষ্ণতা অনুভব করতেই বেশ ভালোভাবে চোখ দুটো মেলল। আহির ঘুমন্ত নিষ্পাপ শুভ্রময় চেহারাটা দেখে গতরাতের কথা মনে পড়ে গেল। নিজের গায়ে থেকে আহির হাত সরিয়ে ওঠে বসল। মাথাটা বেশ ঝিমঝিম করছে, তার শাওয়ার না নিলে এই ঝিমঝিম ভাবটা ছাড়বে না। তাই বিছানা ছাড়তে উদ্যত হতেই আহি তার হাত টেনে ধরল, ঘুমকাতুরে গলায় বলল, আর একটু পর উঠুন না। এক ঝটকায় হাত ছাড়িয়ে দিয়ে দাঁত কিরমির করে বলল, ন্যাকামো হচ্ছে ন্যাকামো? এই বলেছিলাম দূরে সরে ঘুমাতে। সারা রাত বুকে মাথা রেখে কে ঘুমাতে বলেছিল আমি? ধমকে উঠল হ্যাভেন। আহি হাই তুলতে তুলতে শোয়া থেকে ওঠে বসল। শাড়ির আঁচল বুকে টেনে মুখ ভেঙচি দিয়ে বলল, উমহ, ন্যাকা নেশা করে মাতাল হয়ে এসে জড়াজড়ি করে তো আপনিই ঘুমালেন, এখন সব দোষ হয়ে গেল আমার? বলেই হ্যাভেনের দিকে এগিয়ে গিয়ে গলা জড়িয়ে ধরে ঠোঁট জোড়া চৌকা করে হ্যাভেনের ঠোঁট ছুঁই ছুঁই করে বলল, একটুখানি চুমু খেয়ে সকালটা আমার চুমুময় করে দিন না। চোখ দুটো বড় বড় হয়ে গেল হ্যাভেনের। আবার শুরু হয়ে গেল এই মেয়ের পাগলামি, ভাবতেই এক ঢোক গিলে গলা থেকে হাত দুটো ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, চুপচাপ বিছানা ছাড়ো। উমহ, না না, চুমু খেয়ে সকালটা শুরু করতে চাই, যান একটা চুমু দিন না। চুপ অফ। একদম চুপ অফ, ফার্দার এমন বেহায়ার মতো আচরণ করবে না আহি, ভালোয় ভালোয় বলছি। বলেই এক ঝটকায় ছাড়িয়ে বিছানা ছাড়ল হ্যাভেন। আহিও চটপট বিছানা থেকে ওঠে হ্যাভেনের সম্মুখে দাঁড়িয়ে শার্টের কলার চেপে ধরে বলল, আপনার মতো বড় মাপের অভিনেতা আমি দুটো দেখিনি। সারাক্ষণ বউয়ের শরীরে উন্মাদের মতো মেতে থাকেন, তখন সমস্যা হয় না, আর বউ যদি ভালোবেসে স্বেচ্ছায় একটুখানি চুম্মা চায় তাই হয়ে যায় বেহা, তাই না? চুমু দিন বলছি, দিন চুমু, নয়তো আজ বিদ্রোহ চলবে। নারী পুরুষ সমান অধিকার, শুধু নিজের ইচ্ছেতেই সব করবেন, আমার ইচ্ছেতেও করতে হবে, নিন চুমু খান। বলেই গলা জড়িয়ে আবারও ঠোঁট এগিয়ে দিল। পর্ব 25। কুয়াশাচ্ছন্ন শীতার্ত ভোরে হুমায়ুন তালুকদার তার অর্ধেক পরিবার নিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। রুবিনার একমাই ভাইয়ের ছোট মেয়েটাকে আজ ছেলেপক্ষরা দেখতে আসবে। মেয়ে পছন্দ হলেই মেয়েপক্ষরা একদিন পরই যাবে ছেলের বাড়িঘর দেখতে। সব ঠিকঠাক থাকলেই বিয়ে ফাইনাল। বাড়ির বড় মেয়ে এবং মেয়ের জামাই হিসেবে হুমায়ুন তালুকদারের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে। তাই ছেলের বউ আর ছোট ছেলেকে রেখে বাকি সবাই 3 দিনের জন্য রওনা হয়েছে টাঙ্গাইলের উদ্দেশ্যে। সকালের নাস্তা শেষে সবকিছু গুছিয়ে উপরে গেল আহি। হ্যাভেন ব্ল্যাক শার্ট, হোয়াইট স্যুট, ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন টাই পরে রেডি হচ্ছে। আহি মাথার ঘোমটাটা ফেলে গুটি গুটি পায়ে বিছানায় গিয়ে বসল।
হ্যাভেন আর চোখে একবার তাকে দেখে নিয়ে তড়িতগতিতে চুল ঠিক করে নিয়ে ফোন ওয়ালেট পকেটে ঢুকিয়ে ঘড়ি পড়তে লাগল। তার বউ দিন দিন যা বেহা হচ্ছে, কখন আবার গলায় ঝুলে পড়ে উল্টাপাল্টা কাণ্ড করে ফেলবে তার কোন ঠিকঠিকানা নেই। এই মুহূর্তে সে অত্যন্ত জরুরি একটি কাজে বের হচ্ছে, তাই বের হওয়ার সময় অত্যন্ত বিপজ্জনক এই রমণীর মাতলামোর শিকার হতে সে ইচ্ছুক নয়। আহি ড্যাব ড্যাব করে চেয়ে তার অতি হ্যান্ডসাম বরের সাজসজ্জা দেখতে থাকল। যত যাই হোক না কেন, বিনা পারমিশনে তার জীবনে প্রবেশ করা এই কৃষ্ণমানবটিও যে কম সুদর্শন নয়। তার এই হ্যান্ডসাম লুক, স্মার্টনেস যে কোন রমণীকেই ঘায়েল করার জন্য যথেষ্ট। গায়ের রং চাপা হলেও এমন সুঠাম, বলিষ্ঠ দেহের অধিকারী পলিটিক্যাল কিংকে দেখে আকৃষ্ট হওয়ার মেয়েলোকের অভাব আছে নাকি এই ঢাকা শহরে? কিন্তু আকৃষ্ট হয়ে লাভ কি, শহরের এই পলিটিক্যাল কিং যে শুধুই আমার। আনমনা হয়েই মুচকি হাসল আহি। হ্যাভেন সেই হাসিটুকু সরু চোখে দেখে নিয়ে টোপ করে তার কপালে নিজের ওষ্ঠজোড়া ছুঁইয়ে বের হওয়ার জন্য উদ্যত হল। হুঁশ ফিরতেই আহির মনে পড়ে গেল গতকাল রাতে তার এক বান্ধবী মেসেঞ্জারে নক করে বলেছিল তারা বেশ কয়েকজন আজ তাদের ভার্সিটিতে ঘুরতে আসবে, সাথে আরও বান্ধবীরা থাকবে। শুক্রবার, তাই আহির আজকে ভার্সিটিতে যাওয়া দিবাস্বপ্নের মতোই। তবুও তার এই সাইকো বরটাকে একবার বলে দেখতে চাইল, তাই তড়িতগতিতে বিছানা ছেড়ে নেমেই বলল, শুনুন, আমার খুব জরুরি কথা আছে, আগেই যাবেন না। দরজার বাইরে পা বাড়াতে গিয়েও পাটা পিছিয়ে নিল হ্যাভেন। ভ্রুযুগল কুঁচকে পিছন ঘুরে চোখের ইশারায় প্রশ্ন করল, কি? আহি তার সম্মুখে দাঁড়িয়ে বার কয়েক শ্বাস নিল আর ছাড়ল। তারপর আকুতিভরা গলায় বলল, আমার বান্ধবীরা আজ আমাদের ভার্সিটিতে বেড়াতে আসবে। কাল রাতেই মেসেঞ্জারে কথা হয়েছে ওদের সাথে, বিশ্বাস না হলে দেখে নিবেন। ওরা বলেছিল আমিও যেন ওদের সাথে কিছু সময় থাকি। আপনি কি যেতে পারমিশন দেবেন? আজকে ফ্রাইডে, তার ওপর 14ই ফেব্রুয়ারি, ভাবলে কি করে আজ বাসার বাইরে তবুও বান্ধবীদের সাথে যাওয়ার পারমিশন পাবে? প্রচণ্ড মন খারাপ হয়ে গেল আহির, তাই তিরিক্ষি মেজাজে বলল, কেন, সমস্যা কি? আমি তো বিবাহিত, তাহলে বাইরে গেলে সমস্যাটা কি? তাছাড়া আপনার সিসি ক্যামেরাগুলো তো সর্বক্ষণ আছেই, তবুও প্রবলেমটা কোথায়? বাপের বাড়ি যেতে দেন না, এখানে একটা বান্ধবী পর্যন্ত নেই, আজ ওরা আসছে, তাছাড়া আজকে আমার 20তম জন্মদিন। আপনার এসব বিষয়ে কোন খেয়াল নেই? না একটা জন্মদিন আর না বিবাহবার্ষিকী, কোন কিছুতেই আপনার গুরুত্ব নেই। আজ আবার দেশ জুড়ে ভালোবাসা দিবসও উদযাপিত হচ্ছে, একটা গোলাপ তো দূরের কথা, ছাইও পাবো না আপনার থেকে। গত বছরও এদিনটা একা একা বিষণ্ণতায় কাটিয়েছি। আজকে আমি যাবই, কোন কথা শুনবো না। চিন্তান্বিত চোখে মুখে নির্নিমেষ দৃষ্টিতে আহির মুখপানে তাকিয়ে আছে হ্যাভেন। 20তম জন্মদিন? এবছর 14ই এপ্রিল তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী, সে হিসেবে আহির সাথে তার বিয়ে হয়েছে 18 বছর বয়সে। এত পিচ্ছি একটা মেয়ে তার ঘরের বউ? তার সাথে তার বউয়ের এইজ ডিফারেন্ট 8 বছর। বর্তমান সময় এটা একটু বেশিই মনে হলো হ্যাভেনের কাছে। রূপসার সাথে তার এইজ ডিফারেন্ট মায় 3 বছর ছিল, সে হিসেবে আহি সত্যিই অনেক ছোট। নিচের ওষ্ঠে দাঁত কেটে নিচু গলায় জিজ্ঞেস করল, 20তম জন্মদিন? প্রশ্নটায় চিন্তার সাথে বিস্ময় স্পষ্ট দেখতে পেল আহি। খানিকটা নয়, অনেকটা বেশি, তাই প্রচণ্ড রাগান্বিত হয়ে চেঁচিয়ে উঠল, নিশ্চয়ই বউয়ের এইজ সম্পর্কেও অবগত নন আপনি? কি জানেন আমার ব্যাপারে? আমার নামটা ঠিকঠাক মনে আছে আপনার? আমার জন্মপরিচয় মনে আছে? আমার বাবা মাকে রাস্তাঘাটে দেখলে চিনবেন তো? কোন বাড়ি থেকে তুলে এনেছেন সেটা খেয়াল আছে তো? না, সেসব না হয় বাদই দিলাম, বউয়ের শরীরে কোথায় কয়টা তিল আছে সেটা জানেন তো? একটা মেয়েকে দিয়ে শুধু শরীরের খোরাক মেটালেই স্বামী হওয়া যায় না। আমি হ্যাভেন তালুকদার। প্রচণ্ড ক্ষেপে গেছে আহি, বুঝতে পেরে ঠোঁটের কোনায় কুটিল হাসি ফুটিয়ে তুলে আহির দিকে ঝুঁকে চোখ ইশারা করে, বক্ষস্থলের মাঝ বরাবর ইশারা করে মৃদুস্বরে বলল, লাল টকটকে তিলটায় বহুবার ডুব দিয়েছি সুন্দরী। দারুণ লজ্জা পেয়ে গেল আহি। কয়েক সেকেন্ডেই সেই লজ্জা নিবারণ করে টান টান হয়ে দাঁড়িয়ে করা কণ্ঠে প্রশ্ন করল, আমি যেতে চাই, ওদের সাথে মিট করতে যেতে পারি? একেবারেই নয় সুন্দরী। সোজা হয়ে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলল হ্যাভেন, আমি যাবই ব্যাস। আই ডোন্ট লাইক ইট সুন্দরী, এমন অবাধ্য হয়ে আমাকে বিগড়ে দিও না, ফল খুব খারাপ হবে। বলেই গটগট পায়ে বেরিয়ে গেল হ্যাভেন। আহিও প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। একটা সম্পর্কে যদি বিশ্বাসী না থাকে, সে সম্পর্কটা সত্যি মূল্যহীন। যে সম্পর্কে সন্দেহ, অবিশ্বাসে ভরপুর, সে সম্পর্কের ভিত কখনোই মজবুত হয় না। এত অবিশ্বাস, সন্দেহের মাঝে কি করে সুখ, শান্তি বয়ে আনবে আহি?
কি করে তাদের মধ্যে ভালোবাসার ভিত তৈরি করবে? সম্পর্কে অবিশ্বাস যে মানুষকে অন্ধ করে দেয়। ভালোবাসা ঢেকে যায় সেই আধারে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বোধহয় এমন অবস্থার বর্ণনা করতেই লিখেছিলেন, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না? কথাটার সঙ্গে মিল রেখে প্রশ্ন তোলা যায়, কেন মনের আকাশে অবিশ্বাসের আনাগোনা? দরজায় ঠকঠক আওয়াজ হতেই আহি গলা উঁচিয়ে প্রশ্ন করল, কে? ভাবি আমি রমা। দরজা খুলেন। কাজের মেয়ে রমা এসেছে। বাড়িতে হীরা ছাড়া কেউ নেই, এ কয়েকজনের রান্না সে একাই করতে পারত, শুধু শুধু আজ রমা না এলেও পারত। শুক্রবারটা রমার ছুটির দিন থাকে, আজ বাড়িতে শাশুড়ি নেই বলেই হয়তো ওর ছুটি ক্যান্সেল করা হয়েছে। একরাশ বিরক্তি এসে ভর করল আহির চোখে মুখে। দরজা খোলার পূর্বে মুখটা স্বাভাবিক করে নিয়ে দরজা খুলে মিষ্টি করে হেসে প্রশ্ন করল, আজ না এলেও সমস্যা হতো না? কি কন ভাবি? হীরা ভাইজান যে কইল তার বন্ধুবান্ধব আইব, ভালো মন্দ রান্না করে রাখতে কইল যে। সে কি? আমি তো কিছুই জানি না। তোমার ভাইজান কি বাড়িতে আছে এখনো? নিজের ঘরেই তো যাইতে দেখলাম। আচ্ছা তুমি নিচে যাও, আমি আসছি। হীরার রুমের সামনে গিয়ে দরজায় টোকা দিল আহি। হীরাকে বলতেই আহি বলল ভাবি, সঙ্গে সঙ্গে গানের টোন অফ হয়ে গেল। সাউন্ড বক্সে গান জুড়ে দিয়ে পুরো রুমজুড়ে ডান্স করছিল সে। আজ বন্ধুবান্ধবদের সাথে তার নিউ জিএফও আসবে, সেই আনন্দের বহিঃপ্রকাশই ঘটাচ্ছিল বদ্ধ ঘরের চার দেয়ালে। দ্রুত গায়ে টি শার্ট পরে নিয়ে দরজা খুলে মিষ্টি করে হেসে বলল, ভিতরে আসুন ভাবিমা। আহি জোরপূর্বক হেসে ভিতরে প্রবেশ করল। বাচ্চার খবর নাই, অথচ সে মা হয়ে গেছে। বড় বড় দামড়া ছেলেগুলো মা মা করে মুখে ফেনা তুলে ফেলে একদম। ভাবি ঠিক আছে, সাথে মা যোগ করতে হবে কেন? মনে মনে ভয়ঙ্কর গালাগাল করল হ্যাভেনকে। হ্যারি, হীরা আহির বেশ সিনিয়র বলেই হ্যাভেনের এই আদেশজারি ভাবিকে অত্যাধিক সম্মান দেওয়ার খাতিরেই ভাবি মা বলে ডাকতে হবে। তাই গালাগাল হ্যাভেনকেই করল আহি। আর মুখে বলল, ভিতরে যাব না ভাই। শুনলাম তোমার বন্ধুবান্ধব আসবে, কজন আসবে আর কি রান্না হবে বললে ভালো হয়? হীরা বাধ্য ছেলের মতো মাথা নিচু করে বলল, জি 7 জন আসবে। আপনি যা ভালো বুঝেন করবেন। আহি দুষ্টুমির সুরে বলল, স্পেশাল কেউ আসবে নাকি? হীরা লজ্জায় লাল হতে শুরু করল। মাথা চুলকে জিহ্বা দিয়ে নিচের ঠোঁট ভিজিয়ে আলতো হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আহিও মুচকি হেসে মাথা দুলিয়ে চলে গেল। রান্না করার পূর্বে আহি হ্যাভেনকে মেসেজ করে বলল তার জন্য অন্তত একটি লাল গোলাপ নিয়ে বাসায় ফিরতে, নয়তো ভয়ঙ্কর রেগে যাবে সে। প্রত্যুত্তরে কোন মেসেজই পেল না আহি, তাই খানিকটা রেগে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে নিচে চলে গেল। বন্ধুদের সাথে একসঙ্গে দুপুরের খাবার খেয়ে সকলকে নিয়ে উপরে উঠে গেল হীরা। আহি দুপুরের খাবার খেয়ে শাওয়ার নিয়ে বিছানায় গা এলিয়ে দিল। এর মধ্যে হ্যাভেন বেশ কয়েকবার ফোন করেছে তাকে। ফোন সাইলেন্ট রয়েছে, সে খেয়ালই নেই আহির। এদিকে রাগে বোম হয়ে আছে হ্যাভেন। প্রায় বিকেলের দিকে বন্ধুদের বিদায় দিল হীরা। রাতে আবার ক্লাবে সকলে একসাথে হবে, শুধু মেয়েগুলো বাদে। রাত করে বাসা থেকে ওদের ছাড়বে না বলেই দিনের বেলায় এই আয়োজন করেছিল হীরা। বন্ধুরা বেরিয়ে যেতেই আহি হাই তুলতে তুলতে আবার উপরে গিয়ে শুয়ে পড়ল। সন্ধ্যার দিকে বাসায় ফিরল হ্যাভেন, দরজাটা খুলে দিল রমা। যা দেখে মেজাজ অত্যাধিক বিগড়ে গেল তার। উপরে যেতে যেতেই টাই স্যুট খুলে ফেলল, রুমে গিয়ে সেগুলো ফ্লোরে ছুঁড়েও ফেলল। বিছানার একপাশে ফোন পড়ে থাকতে দেখে ক্রোধে ফেটে পড়ল সে। ফোনটা খুব হিংস্র ভাবে উঠিয়ে আছাড় দিল। প্রথম আছাড়ে চূর্ণবিচূর্ণ না হলেও পরপর কয়েকবার আছাড় দিতেই চূর্ণবিচূর্ণ হয়ে গেল। শব্দ পেয়ে ধরফরিয়ে ওঠে বসল আহি। হ্যাভেনের অমন ক্ষিপ্ত রূপ দেখে ভয়ে শিউরে উঠল। মুখটা কাচুমাচু করে ঘুমকাতুরে গলায় প্রশ্ন করল, কি হয়েছে, এমন করছেন কেন? টেবিলে সাজরে এক লাথি মেরে রুম থেকে হনহনিয়ে বেরিয়ে গেল হ্যাভেন। আহি না রাগের কারণ জানতে পারল আর না ফোন ভাঙার কারণ জানল। ঠোঁট ফুলিয়ে চিন্তান্বিত মুখশ্রীতে বিছানা ছেড়ে ওঠে বাথরুম গিয়ে চোখে মুখে পানির ঝাপটা দিয়ে রুমে এসে ভাঙা ফোনের দিকে চেয়ে আফসোসের সুরে বলল, আহারে মোবাইল রে, তোর কপালটাই খারাপ, ওই খ্যাপা ষাঁড়ের হাতে কেন পড়তে গেলি? দরজায় বেশ শব্দ করেই রুমে প্রবেশ করল হ্যাভেন। ভয়ে আহির হেঁচকি ওঠে গেল, দ্রুত সেন্টার টেবিলের সামনে গিয়ে গ্লাসে পানি ভরে খেল। হ্যাভেন গায়ে থেকে শার্ট খুলতে খুলতে তালে নিয়ে বাথরুম ঢুকে গেল। আহি যেন হাফ ছেড়ে বাঁচল, বিড়বিড় করে বলল, ভাগ্যিস শুনেনি, নয়তো এই ফোনের পরিণতিটাই পুনরাবৃত্তি ঘটত, শুধু ফোনের জায়গায় থাকতাম আমি। বলেই বর্ষর এক ঢোক গিলল। রাত 10টা।
হীরা এইমাত্র বাড়ি থেকে বেরিয়ে গেল। হ্যাভেনের যাওয়ার কথা থাকলেও বাড়িতে আহি একা বলে সে যেতে পারল না। ফার্স্ট সেও খেয়ে দিয়ে রেডি হতে যাচ্ছিল, আহি আশ্চর্যান্বিত হয়ে বলেছিল, আপনার কি বিবেক লোপ পেয়েছে? পুরো বাড়িতে আমাকে একা রেখে আপনি নাইট ক্লাবে যাবেন আড্ডা দিতে, মস্তি করতে? চিন্তান্বিত হয়ে কিছুক্ষণ নিশ্চুপ চেয়ে থেকে উপরে উঠে যায় হ্যাভেন। আহি ভেবেছিল হয়তো তার কথার তোয়াক্কা না করেই বেরিয়ে যাবে। কিন্তু রুমে এসে যখন দেখল সোফায় আধশোয়া হয়ে বসে টিভি দেখছে হ্যাভেন, তখন ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটে ওঠে তার। হ্যাভেন বেরসিক হলেও সে আর বেরসিক হয়ে জীবন কাটাতে চায় না। জীবন একটাই, তাকে হেসে খেলে আনন্দ উল্লাস করে কাটানোই ব্যাটার। এক জীবন বিষণ্ণতায় ডুবিয়ে রেখে লোকসান বই লাভ হবে না। কাবার্ড থেকে কালো রঙের একটি নাইটি বের করে বাথরুম ঢুকে পড়ল আহি। নাইটি পরে খোলা চুলে বাথরুম থেকে বের হতেই হ্যাভেনের সঙ্গে চোখাচোখি হয়ে যায়। হ্যাভেন চকিত দৃষ্টিতে চেয়ে থাকে। বিয়ের পরপরই এই নাইটিটা কিনে এনেছিল হ্যাভেন। আহিকে পরতে বলার পর আহি তিরিক্ষি মেজাজে না করে দেয়। হ্যাভেন জোর করে একদিন পরালেও নেক্সট আর কোনোদিন জোর করেনি, আহিও পরেনি। আজ হঠাৎ এভাবে দেখে সত্যি হকচকিয়ে গেছে হ্যাভেন। আহি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে বেশ কিছুক্ষণ দেখে নিয়ে চুলগুলো খোপা করে ফেলল। তারপর হ্যাভেনের সম্মুখে গিয়ে দাঁড়াল। হ্যাভেন আর চোখে এক পলক দেখে নিয়ে আবার টিভিতে মনোযোগ দিল। আহি মুখ ভেঙচি কেটে হ্যাভেনের মুখোমুখি হয়ে ট্রি টেবিলের ওপর বসল। একটু ঝুঁকে হ্যাভেনের গলা জড়িয়ে প্রশ্ন করল, কেমন লাগছে আমায়? হ্যাভেন কিছুক্ষণ নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল। আহি যে চোখ ধাঁধানো সুন্দরী তা কারো বলার অপেক্ষা রাখে না। ধবধবে ফর্সা গায়ে কুচকুচে কালো অতি ক্ষুদ্র নাইটিটা মুক্তোর মতো ঝকঝক করছে যেন। আগের তুলনায় আহির সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। সেই সাথে স্বাস্থ্যেরও বেশ উন্নতি ঘটেছে। নাইটির গলাটা বেশ বড় হওয়াতে বক্ষবন্ধনীর বিভাজন স্পষ্টতর হয়ে উঠছে দৃষ্টিতে। এমন রূপে রমণীরা যে কোন পুরুষের মাথায় নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। সেখানে আহিত তার নিজের বিয়ে করা বউ। নিঃশ্বাস আটকে গেল হ্যাভেনের। শরীরের প্রত্যেকটা লোমকূপ দাঁড়িয়ে গেছে তার। এক ঢোক গিলে জিহ্বা দ্বারা ওষ্ঠজোড়া ভিজিয়ে নিয়ে একটানে আহিকে নিজের বুকের ওপর ফেলে কোমর জড়িয়ে কানের কাছে মুখ টপ্ত শ্বাস ছেড়ে টানা সুরে বলল, সো হট। আহি হ্যাভেনের দুকাঁধ আঁকড়ে ধরে বলল, একটা গোলাপ আনতে বলেছিলাম আজকের দিনটার জন্য, অথচ আপনি বাসায় এসে ভাঙচুর উপহার দিলেন। নিভে যাওয়া আগুন যেন হঠাৎই ফুঁসে উঠল। এক ঝটকায় আহিকে সরিয়ে দিয়ে গর্জন তুলে বলল, কয়টা ফোন দিয়েছি? প্রয়োজনে ফোন করে, যদি নাই পাই তাহলে সে ফোন থাকা থেকে না থাকাই ব্যাটার। আহি আবারও এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল হ্যাভেনকে, বলল, ইস, আমি শুনতাই পাইনি। সাইলেন্ট ছিল তো। সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, তাই বলে এত রেগে যেতে হয়? হ্যাভেন কিছু বলল না, শুধু টিভিটা বা হাতে অফ করে দিয়ে অস্থির নিঃশ্বাস ফেলতে ফেলতেই আহিকে পাজা কোল করে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। আহিও ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে গলা জড়িয়ে ধরল তার। শ্বশুর শাশুড়ি আর হ্যারি ফিরেছে, হিয়া রয়ই গেছে মামা বাড়িতে। 2 মাস পরে বিয়ের ডেট ফিক্সড হয়েছে, তাই হিয়া বাড়ি আসেনি, একদম বিয়ে কমপ্লিট হলেই ফিরবে সে। তালুকদার বাড়ির সকলে বিয়ের 1 সপ্তাহ আগে আবার যাবে টাঙ্গাইলে। সকাল থেকেই গুমোট আবহাওয়া। দুপুরের দিকে চারদিক অন্ধকার হয়ে এলোমেলো বাতাস বইতে লাগলো চারদিকে। ছাদে কিছু কাপড় শুকাতে দিয়েছিল আহি। উল্টাপাল্টা বাতাসের বেগ দেখে কাপড়গুলো উঠিয়ে চিলেকোঠার ঘরের রশিতে টাঙিয়ে দিতে দিতেই ঝুম বৃষ্টি শুরু হলো। ইচ্ছে করল না আর নিচে ফিরে যেতে, ভিজতে ইচ্ছে করল খুব। কিন্তু একা একা বৃষ্টিবিলাস জমে নাকি? ভাবল হ্যাভেনকে ডাকতে যাবে, একসঙ্গে ভিজবে, কিন্তু আবার ভাবল না, মানুষটা বড্ড আনরোমান্টিক, বেরসিক পার্সন, একাই ভিজি, ডাকতে গেলে আমার ইচ্ছেটাই আবার মাটি চাপা পড়ে যাবে। বেশ অনেকটা সময় নিয়ে বৃষ্টিতে ভিজছে আহি। প্রকৃতির মারাত্মক এই স্নিগ্ধতা গায়ে মেখে খুশিতে আত্মহারা হয়ে দুহাত দুদিকে মেলে বারকয়েক ঘুরপাক খেতে লাগল। হঠাৎই মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিতেই কারো বাহুডোরে আটকে গেল সে। ভয়ে চোখ মুখ খিচে আঁকড়ে ধরল তার শার্ট। হ্যাভেন ধমকে ওঠে বলল, এসব কি হচ্ছে এখানে? চোখ মেলে মাথা ঘুরানিকে তোয়াক্কা না করে চোখ পিটপিট করতে করতে মিষ্টি করে হেসে বলল, বৃষ্টি বিলাস। হ্যাভেনও অনেকটাই ভিজে গেছে, আহিকে ছেড়ে এক হাতে কপাল থেকে থুতনি অবধি পানিগুলো মুছে নিয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, নিচে চলো, বৃষ্টি বিলাস করতে হবে না। আকাশে বিকট আওয়াজ হতেই আহি শক্ত করে জড়িয়ে ধরল হ্যাভেনকে। হ্যাভেন জোর করে ছাড়িয়ে আহির হাত চেপে ধরে বলল, নিচে চলো। আহি রেগে গিয়ে হাত ছাড়িয়ে ঠোঁট ফুলিয়ে বলল,
ধ্যাত আপনি বড্ড আনরোমান্টিক, এমন রোমাঞ্চকর পরিবেশে আপনার রুমে যেতে ইচ্ছে করছে, আসুন না দুজন বৃষ্টি বিলাস করি। আনরোমান্টিক না রোমান্টিক রুমে চলো বুঝাচ্ছি। বলেই হিড়হিড় করে টানতে টানতে নিচে নামতে থাকল। আহি কপট রেগে তার সাথে পা মিলিয়ে নামতে নামতে বলল, রোমাঞ্চ মানেই কি শুধু শরীরবিলাস নাকি? রোমাঞ্চ মানে একে অপরের মনে বিচরণ করা। রোমাঞ্চ মানে প্রাকৃতিক পরিবেশে দুজন যুবক, যুবতী বা বুড়ো, বুড়ি যাই হোক না কেন একে অপরের মাঝে ডুবে যাওয়া। একে অপরের মনের অনুভূতি মনে মনেই বুঝে নেওয়া। বৃষ্টিবিলাস, সমুদ্রবিলাস, রাতের আধারে একসঙ্গে চন্দ্রবিলাস, এগুলোকে রোমাঞ্চ বলে এগুলো বুঝেন? আপনি শুধু বুঝেন শরীর। একটানে রুমে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিয়ে ধমকে উঠল হ্যাভেন। বকবকানি থামিয়ে ভেজা কাপড় পাল্টে আসো, শরীর খারাপ করলে রোমান্টিকতা খুব ভালোভাবেই টের পাবে। অসহ্য একটা লোকের সাথে বসবাস করছি আমি বলেই গটগট করে বাথরুমে ঢুকে পড়ল আহি। হ্যাভেন রুমেই ভেজা কাপড় পাল্টে নিল। মাঝরাতে আহির শরীরে অত্যাধিক তাপমাত্রা বেড়ে গেল। গরম লাগছে বলে হ্যাভেন শুধু একটা শর্ট প্যান্ট পরে এসির পাওয়ার বাড়িয়ে খালি গায়ে ঘুমাচ্ছে, আর এদিকে আহির শরীরের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বেশ কাঁপুনি দিয়ে উঠছে। গা কাঁপুনি দিয়ে জ্বর এসে গেল আহির। ঘুমের ঘোরে কাঁপতে কাঁপতে হ্যাভেনের একদম কাছে গিয়ে গুটিসুটি মেরে শুয়ে রইল। একে তো গরম, তার ওপর আহির শরীরের অত্যাধিক উষ্ণতা, মেজাজ খারাপ হয়ে কপাল কুঁচকে চোখ দুটো খুলল হ্যাভেন। যখন বুঝল মেয়েটার ধুম জ্বর এসেছে তখন ইচ্ছে করল এক লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিতে। রোমাঞ্চ করতে গিয়েছিল, বৃষ্টিবিলাস করতে গিয়েছিল, বিড়বিড় করতে করতে এসির পাওয়ার কমিয়ে থার্মোমিটার নিয়ে এসে জ্বর মাপল। 104 ডিগ্রি জ্বর দেখতেই চোখ বড় বড় হয়ে গেল হ্যাভেনের। দ্রুত ফার্স্ট এইড বক্স থেকে জ্বরের ট্যাবলেট নিয়ে এক গ্লাস পানি নিয়ে আহিকে ধমকে ধমকে উঠিয়ে ওষুধ খাওয়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আবার এসে শুয়ে পড়ল আহির পাশে। যদিও বুকে নিতে ইচ্ছে করছিল তবুও বৃষ্টিতে ভিজে ইচ্ছেকৃত জ্বর আনাতে ইচ্ছেটাকে দমিয়ে রাখল। পরের দিনও তেমন জ্বর কমল না আহির। ঠান্ডায় গলা বসে গেছে, টনসিল বেড়ে গেছে। রুবিনা তালুকদার আহিকে নিয়ে ডক্টর দেখিয়ে প্রয়োজনীয় ওষুধ পেয়ে নিয়ে এসেছেন। বিপদ ঘটল সেদিন মাঝরাতে, জ্বর ছেড়ে গেছে বলে আহি নিশ্চিন্ত ছিল। কিন্তু মাঝরাতে অসহনীয় পেট ব্যথায় আচমকাই ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে ওঠার সময় খেয়াল করল সে যে জায়গাটাতে শুয়েছিল সেখানে পুরোটাই ভেজা। হাত দিয়ে স্পর্শ করে চোখের সামনে হাত ধরতেই শিউরে উঠল। পরক্ষণেই মনে পড়ল গত 2 মাস তার পিরিয়ড মিস গেছে। বাথরুম থেকে বেরিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বিছানায় এসে বসতেই বমি করে দিল আহি। মেঝেতে তাকাতেই লাল বর্ণের তরল পদার্থ দেখে ভয়ে বুক কেঁপে উঠল। কিছু সময় বাদে টের পেল তার 2 হাঁটু বেয়ে রক্ত নিঃসৃত হচ্ছে। সেই সাথে পেটে অস্বাভাবিকভাবে মোচড় দিয়ে ব্যথা হচ্ছে। হাত পায়ে কাঁপুনি ধরে যাচ্ছে। প্রথমে স্বাভাবিক নিলেও পরক্ষণেই কিছু একটা ভেবেই তলপেট চেপে ধরে হাউমাউ করে কেঁদে উঠল সে। ক্রন্দনধ্বনিতে হ্যাভেনের গভীর ঘুম আলগা হয়ে গেল। যখন বুঝল আহি কাঁদছে ধরফরিয়ে ওঠে বসল। কিছুক্ষণ নিশ্চুপ থেকে ধমকে বলল, কি সমস্যা? মাঝরাতে ব্যাকুবের মতো কাঁদছ কেন? সারাদিন জ্বালিয়ে শান্তি হয়নি, মাঝরাতে কি নাটক শুরু করলে? বলতে বলতেই বিছানায় চোখ পড়তে সরিয়ে নিয়ে আবার সঙ্গে সঙ্গে তাকালো। তারপর তড়িতগতিতে আহির দিকে পুরো দৃষ্টি নিবন্ধ করল। তার ফর্সা পা দুটোর রক্তে লাল দৃশ্য দেখে গলা শুকিয়ে গেল। উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে এসব কি? আহি পেট চেপে ধরেই ঠোঁট ফুলিয়ে ডুকরে কেঁদে দিয়ে বলল, মাকে ডাকুন প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে, মরে যাচ্ছি ব্যথায়। বলেই জোরে জোরে শ্বাস নিতে থাকলো, ভাবটা এমন যেন তার শ্বাসকষ্ট হচ্ছে। পর্ব 26। অনাকাঙ্ক্ষিত কিছু প্রাপ্তি মানুষের জীবনকে যেমন বিকশিত করে তুলে তেমনি অনাকাঙ্ক্ষিত কিছু অপ্রাপ্তিও মানুষের জীবনকে করে তুলে ক্লেশিত। দুজন মানুষের সম্পর্কে যখন অত্যাধিক পরিমাণে জটিলতা তৈরি হয়ে যায় তখন সেই জটিলতা তাদের জীবনে নানারকম বিপর্যয় বয়ে আনে। সেই বিপর্যয়টি যদি হয় উপরওয়ালা কর্তৃক তাহলে তুচ্ছ মানুষদের করার আর কিছুই থাকে না। ভাগ্য যেমন মেনে নিতে জানতে হয় তেমন দুর্ভাগ্যকেও মেনে নেওয়াটাই শ্রেয়। কিন্তু বারবার দুর্ভাগ্যকে কি স্বীকার করে নেবে হ্যাভেন তালুকদার? আহিও কি পারবে তার জীবনের ঘটে যাওয়া এত বড় বিপর্যয় সহ্য করতে? তীব্র ব্যথায় পুরো চোখ, মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে আহির। দাঁত, মুখ খিচে শাশুড়িকে জাবটে ধরে বসে আছে সে। রুবিনা তালুকদার গাড়ির পিছন সিটে আহিকে জড়িয়ে ধরে বসে আছেন। কয়েক সেকেন্ডের ব্যবধানেই হ্যারি ছুটে এলো। হ্যারি ড্রাইভিং সিটে বসল, হ্যাভেন পিছন সিটে আহির পাশেই গিয়ে বসল।
সামনের গাড়িতে দুজন দেহরক্ষী এবং পিছনের গাড়িতে হীরা আসছে। ক্ষণে ক্ষণে আহি আর্তনাদ করে উঠছে। হ্যাভেনের শ্বাসরুদ্ধ হয়ে আসছে এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে। 2 মাস পিরিয়ড মিস গেছে অথচ আহি একটাবার তাকে জানানোর প্রয়োজন মনে করেনি। তাকে না হোক তার মাকে জানাতে পারত। এত কেয়ারলেস কি করে হতে পারে মেয়েটা বুঝে আসছে না হ্যাভেনের। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার। পুরো শরীরে প্রবল অস্থিরতা কাজ করছে। সেই প্রবল অস্থিরতা দরুন শরীরে ঘাম ছেড়ে দিয়েছে তার। যা বিপদ ঘটে গেছে বুঝতে পেরে রুবিনা তালুকদারের শরীরও ঘামতে শুরু করল। হ্যাভেন মায়ের দিকে এক পলক চেয়ে আহির বিধ্বস্ত মুখশ্রী দেখে আঁতকে উঠল। রক্তিম আভা ছেড়ে এবার নীল হতে শুরু করেছে মেয়েটা। কি পরিমাণ ব্যথা সহ্য করছে মেয়েটা তাহলে ভাবতেই বুকের ভিতর অসহনীয় এক ব্যথা অনুভব করল হ্যাভেন। দুহাতে কম্পন ধরে যেতেই এক ঢোক গিলে শুকনো গলাটা ভিজিয়ে নিল। মায়ের দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমি ধরছি ওকে, তোমার কষ্ট হচ্ছে ছাড়ো। চশমার ফাঁকে ছেলের অসহায় মুখটা দেখতে পেয়ে বুকের ভিতর ভারী কিছু চেপে বসল যেন। আহিকে হ্যাভেনের দিকে দিয়ে গা এলিয়ে সিটে মাথা ঠেকিয়ে বসে চোখ দুটো বুজে এক দীর্ঘশ্বাস ছাড়ল রুবিনা তালুকদার। হ্যাভেনের বুকে মুখ গুজে সমান তালে কাঁপছে আহি। হ্যাভেন তাকে অভয় দিতে তার এক হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে আরেক হাত মাথায় বুলাতে শুরু করল। আহি এবার বেশ শব্দ করেই কেঁদে উঠল। 12 মিনিটের মাথায় হসপিটাল পৌঁছালো তারা। রুবিনা তালুকদার আহির সাথে কেবিনের ভিতরে রয়েছে, বাইরে বসে হ্যাভেন ভিতরের অল্পস্বল্প আওয়াজ পাচ্ছে। দুহাত জোড়া বেঁধে তার ওপর মাথা ঠেকিয়ে বসে আছে হ্যাভেন। হ্যারি ভাইয়ের পাশেই মাথা নিচু করে বসে আছে। হীরা হসপিটালের সামনেই ঘোরাঘুরি করছে। প্রায় 20 মিনিট পর একজন নার্স কেবিন থেকে বেরিয়ে বলল, স্যার আপনার ওয়াইফের বেবি মিসক্যারেজ হয়ে গেছে। জরুরি ভিত্তিতে ওনার কিছু টেস্ট করিয়ে নেবেন, ডক্টরের সাথে কথা বলে নিন। কেবিন থেকে একজন মহিলা ডাক্তার বেরিয়ে তার নিজের কেবিনে চলে গেলেন। নার্স হ্যাভেনকে বলল তার সাথে যেতে, কিন্তু অদ্ভুত ব্যাপার, হ্যাভেন স্থির দৃষ্টিতে মেঝের দিকে যে চেয়ে আছে, একটিবারের জন্যও নার্সের দিকে ফিরে তাকায়নি। হ্যারি নার্সকে ইশারা করে চলে যেতে বলতেই এক ঢোক গিলে নার্স চলে গেল। হ্যারি ভাইয়ের দিকে ভয়ে ভয়ে দৃষ্টি নিক্ষেপ করে কাঁধে হাত রাখতেই ভিতর থেকে আহির চিৎকার শুনতে পেল। আমার বাচ্চা, আমার বাচ্চা বলেই চিৎকার করে কাঁদছে মেয়েটা। পুরো পৃথিবী যেন থমকে গেছে হ্যাভেনের। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। পা দুটো অবশ হয়ে আসছে। বুক কাঁপছে রীতিমতো তার, ঝিম ধরে যাচ্ছে মাথাটা। বারবার কানের ভিতর প্রতিধ্বনি হচ্ছে শুধু এটুকুই বাক্য, স্যার আপনার ওয়াইফের বেবি মিসক্যারেজ হয়ে গেছে। পা থেকে মাথা অবধি কেমন ঝটকা লেগে সম্বিত ফিরে পেল হ্যাভেন। পাশে চেয়ে হ্যারিকে এক পলক দেখে নিয়ে আবারও দৃষ্টি স্থির রাখল মেঝেতে। ভিতর থেকে আহির ক্রন্দনধ্বনি তখনও ভেসে আসছে। দুহাতে চোখ মুখ মুছে নিয়ে ওঠে দাঁড়ালো হ্যাভেন। হ্যারি ভাইয়া বলে ডাকতেই হ্যাভেন ইশারায় তাকে বসতে বলল। হ্যারি তাই করল। হ্যাভেন আর এক সেকেন্ডও দাঁড়ালো না, হসপিটাল থেকে বেরিয়ে সোজা গাড়িতে গিয়ে বসল। খুব স্পিডে গাড়ি স্টার্ট করেই রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। রুবিনা তালুকদার হ্যাভেনের ওভাবে বেরিয়ে যাওয়ার কথা শুনে হ্যারিকে ধমকে বলল, তুমি কি করে এমন দায়িত্ব জ্ঞানহীন হতে পারো হ্যারি? আমার ছেলে কতটা ফুটবল প্রকৃতির তা কি তুমি ওর পরিবারের সদস্য হয়েও জানো না? আমার ছেলেটা প্রথম ধাক্কাটা সামলে নিয়ে যেভাবে হোক টিকে আছে, দ্বিতীয় ধাক্কাটা সে কি করে সামলে নেবে? তুমি এখনই হ্যাভেনের কাছে ফিরবে এবং তার অবস্থান দ্রুত জানাবে আমায়, আমি এদিকটা সামলে নেব। আমার বোনের মেয়ে আসছে কিছুক্ষণের মাঝেই। আমি এখনই যাচ্ছি বড় মা, তুমি চিন্তা করো না। হ্যারি আর দেরি করল না, তৎক্ষণাৎ বেরিয়ে গেল। রুবিনা তালুকদারের ছোট বোনের বড় মেয়ে রেশমি খানম একজন গাইনোকোলজিস্ট। হ্যাভেন বাসা থেকে বের হওয়ার সময়ই তাকে ফোন করেছিল। কিছুক্ষণ পূর্বেই সে রুবিনা তালুকদারকে ফোন করে জানিয়েছে সে 20 মিনিটের মধ্যেই পৌঁছাবে। কাঁদতে কাঁদতে গলা ভেঙে গেছে মেয়েটার। পেট চেপে ধরে অশ্রু বিসর্জন দিয়েই যাচ্ছে। আর ভাঙা আওয়াজে ঠোঁট ভাঙিয়ে বলেই যাচ্ছে, আমার বাচ্চা, আমার বাচ্চা। রুবিনা তালুকদার আহির এ অবস্থা দেখে তার পাশে বসে তাকে বুকে চেপে ধরে বললেন, কেঁদো না মা, আল্লাহর জিনিস আল্লাহ দিয়েছিল, আল্লাহই নিয়ে গেছে, এভাবে ভেঙে না পড়ে নিজেকে শক্ত করো, আল্লাহ চাইলে আবারও দেবেন। হাউমাউ করে কেঁদে উঠল আহি, আবারও বলল, আমার বাচ্চা, আমার বাচ্চা। একজন নারীর জন্য জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মা হওয়া। মা বাবা সহ পুরো পরিবার রঙিন স্বপ্নের জাল বুনতে থাকে নবাগত অতিথিকে নিয়ে।
তবে একটি মিসক্যারেজ বা গর্ভপাত নিমিষেই সেই স্বপ্নকে ভেঙে দিতে পারে। হয়তো আহি বা হ্যাভেন কেউই এই বাচ্চাটাকে নিয়ে রঙিন স্বপ্নের জাল বুনতে পারেনি। কি করে বুনবে তার আগমনী বার্তা যে কেউই টের পায়নি। আহি পেলেও বুঝতে পারেনি যে সেগুলো তার ভিতরে কারো উপস্থিতি জানান দিচ্ছিল। সব থেকে বড় আফসোস এটাই যে আহি একটি বারের জন্যও বুঝতে পারল না সে প্রেগনেন্ট ছিল। তার গর্ভে হ্যাভেনের সন্তান এসেছিল। এই সন্তানের উসুলায়ও তো হ্যাভেন আর তার সম্পর্কে নতুন মোড় নিতে পারত। মানুষটা সবাইকে অবজ্ঞা করতে পারলেও নিজ সন্তান আর নিজ সন্তানের মাকে কখনোই অবজ্ঞা করতে পারত না। ডুকরে কেঁদে উঠল আহি। রুবিনা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিচ্ছিল। এমন সময় ফোন বেজে উঠল তার। হ্যারির নাম্বার দেখে দ্রুত রিসিভ করতেই হ্যারি বলল, বড় মা ভাইয়া বাসায় এসে নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। জানালা দিয়ে দেখলাম মেঝেতে বসে আছে নিশ্চুপ হয়ে। তুমি আশেপাশেই থেকো, ভাইকে দেখে রেখো বাবা। তুমি নিশ্চিন্তে থাকো, এদিকটা আমি সামলে নেব। প্রায় 20 মিনিট নিজের মনের সাথে যুদ্ধ করে অবশেষে দুহাতে চোখ মুখ আবদ্ধ করে চিৎকার করে উঠল হ্যাভেন। হ্যারি রুমের বাইরেই পায়চারি করছিল আর ফোন টিপছিল। ভাইয়ের চিৎকার শুনতে পেয়ে চমকে ওঠে, এগিয়ে গিয়েও আবার থেমে গেল। এতগুলো বছর পর আবারও তার ভাইটাকে এভাবে ভেঙে পড়তে দেখল সে। মানসিক অবস্থার কথা চিন্তা করে একাই ছেড়ে দিল হ্যাভেনকে। কিন্তু সে আশেপাশেই রইল যাতে কোন দুর্ঘটনা ঘটে যাওয়ার আগেই তা থামাতে পারে। গায়ের শার্টের বোতাম না খুলেই উল্টাপাল্টা টান দিয়ে মেঝেতে শুয়ে পড়ল হ্যাভেন। দৃষ্টি তার ছাদের মেঝেতে স্থির। বুকের ভিতর কি যে অসহনীয় যন্ত্রণা হচ্ছে তা হয়তো পৃথিবীর কাউকেই বোঝাতে পারবে না সে। এ যন্ত্রণার ভয়াবহতা খুবই প্রখর। রূপসা যখন তাকে ছেড়ে গিয়েছিল তখন তার কষ্ট হয়েছে, যন্ত্রণা হয়েছে, শেষে একরাশ ঘৃণা এসে সেই কষ্ট যন্ত্রণাগুলোকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছিল। প্রথম ধাক্কাটা সে পেয়েছিল রূপসার থেকেই। ভালোবাসার মানুষের বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারেনি। মানসিক আঘাতে ভেঙে পড়েছিল অনেকটাই। আজ এতগুলো বছর পর এর থেকেও ভয়াবহ আঘাত তার সমস্ত ইন্দ্রিয় নাড়িয়ে দিয়েছে। বারবার মনে পড়ে যাচ্ছে পুরনো সেই অপ্রাপ্তির কথাটা। রূপসার কাছে সে যখন একটা বাচ্চার আবদার করেছিল, তাদের ভালোবাসার বাগানে ফুল ফোটাতে চেয়েছিল, মেয়েটা স্বার্থপরের মতো ফিরিয়ে দিয়েছিল তাকে। তখনও সে জানত না এই স্বার্থপরতা একসময় বেইমানিতেও রূপ নিয়ে তাকে ধ্বংস করে দেবে। হ্যাভেন আজ মানসিক রোগী, পাষণ্ড হৃদয়ের অধিকারী। শুধু আহির ভাষায় নয়, আরও বহু পরিচিত মানুষের ভাষায় সে একজন নিকৃষ্ট মনের মানুষ। আজ তার কারো প্রতি নেই কোন দুর্বলতা, নেই কোন আবেগ, নেই কাউকে আঁকড়ে ধরে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা। ওই আহির প্রতিও তার বিন্দুমাত্র ভালোবাসার জন্ম নেয়নি। কিছু জেদের বশীভূত হয়েই মেয়েটার জীবনে বিনা অনুমতিতে প্রবেশ করেছিল সে। সে নিকৃষ্ট, সে পাষাণ, সে খুব খারাপ একজন মানুষ। সবটা স্বীকার করছে সে। তার সবটা খারাপ সে স্বীকার করে নেবে। তার করা সব ভুলের জন্য ওই আহির দুপা আঁকড়ে ধরে ক্ষমা চেয়ে নিবে। জোর করে তাকে বিয়ে করার দায় আজীবন জেল খাটবে। সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করবে। সব ধরনের শাস্তি মাথা পেতে মেনে নেবে সে, তবুও তার অংশকে এভাবে নিঃশেষ হতে দিতে পারবে না। সব কিছুর বিনিময়ে হলেও তার বাচ্চাটাকে চাই। পৃথিবীতে অসংখ্য খারাপ স্বামী পাওয়া যাবে, কিন্তু একটাও খারাপ বাবা পাওয়া যাবে না। সে খারাপ, সে জঘন্যতম একজন মানুষ, তবুও সে তার অংশকে অস্বীকার করতে পারবে না। বাবা ডাক শোনার লোভ সামলাতে পারবে না। মেনে নিতে পারবে না তার সন্তানের আগমনী বার্তা শোনার আগেই তার নিঃশেষ হওয়ার বার্তা। কখনোই পারবে না, কখনোই না। দুচোখ ভরে অশ্রুপাত ঘটতে শুরু করল হ্যাভেনের। চিৎকার করে বলতে থাকলো, আমার ওকে চাই, আমার বাচ্চাটাকে দিতেই হবে তোমায় আহি। যে কোন মূল্যেই হোক ওকে দিতে হবে তোমায়। আমি আমার সব অপরাধের শাস্তি ভোগ করতে রাজি আছি, কিন্তু তার বিনিময়ে আমার বাচ্চাটাকে তোমায় দিতেই হবে। শোয়া থেকে ওঠে পুরো ঘরের আসবাবপে ভাঙচুর করতে শুরু করল হ্যাভেন। আর চিৎকার করে পাগলের মতো প্রলাপ করতে থাকল। মনকে সে কিছুতেই বোঝাতে পারছে না তার সন্তান আহির গর্ভে অল্প সময়ের জন্য এসেছিল। কিছুতেই মেনে নিতে পারছে না সবটা হ্যাভেন। বারবার মনে হচ্ছে এই সন্তানের প্রতি সবচেয়ে বেশি অবহেলা আহি করেছে। তার প্রতি রাগ, ঘৃণা থেকেই ইচ্ছে করে সন্তানকে পৃথিবীতে আনতে চায়নি সে। জোর করে বিয়ে করে, জোর করে তার সাথে সংসার বাঁধাতে ইচ্ছে করেই এত বড় শাস্তি তাকে দিল আহি। কারণ তার একমাত্র দুর্বলতাকেই হাতিয়ার বানিয়েছে আহি। ভাঙচুর থামিয়ে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে উঠল,
এজন্যই এত পরিবর্তন দেখিয়েছিলে তুমি, তাই না? এভাবে আঘাত করার জন্যই একদিন মুখোশ পরেছিলে? একটা নিষ্পাপ প্রাণকে হত্যা করলে। হত্যাকারী, আমার সন্তানের হত্যাকারী তুমি। কখনোই ক্ষমা করব না তোমায় আমি। এই বিয়েটার জন্যই এত সমস্যা তো? মুক্তি দিয়ে দেব তোমায়। যে সম্পর্কের ওপর ঘৃণা বজায় রেখে আমার সন্তানকে হত্যা করলে সেই সম্পর্কই শেষ করে দিব আমি। চাই না কিছু, আমার কিচ্ছু চাই না আমি। মাথা চেপে ধরে নিচে বসে পড়ল হ্যাভেন। তার মাথায় শুধু একটা কথাই চলতে থাকলো, হয় আহি তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারেনি বলেই সন্তানকেও গ্রহণ করতে পারেনি, নয়তো ইচ্ছে করেই বাচ্চাটাকে গর্ভে ধারণ করে মেরে ফেলেছে। একটা মেয়ে সন্তান সম্ভবা হবে অথচ টের পাবে না, তা কি করে সম্ভব? আবারও ওঠে দাঁড়ালো হ্যাভেন। আশেপাশে তাকিয়ে বিছানার পাশে ফোন দেখতে পেয়ে সেটা পকেটে গুজে রুম থেকে বেরিয়ে পড়ল। দরজার সামনেই মুখোমুখি হলো হ্যারির। হ্যাভেনের রক্তিম দুটো চোখ হ্যারির বুকে তীরের ন্যায় আঘাত করল। হ্যাভেন তাকে পাশ কাটিয়ে নিচে নামতে থাকল। হ্যারিও পিছন পিছন নামতে শুরু করল। হ্যাভেন গাড়ির দরজা খোলার সময় হ্যারি ছুটে এসে বলল, ভাইয়া আমি ড্রাইভ করছি, তুমি পারবে না। সত্যি হয়তো পারবে না, মানসিক শারীরিক দুদিকেই বেশ ভেঙে পড়েছে সে। তাই কথা না বাড়িয়ে অপর পাশে গিয়ে বসে পড়ল। হ্যারিও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। রেশমি সমস্ত রিপোর্ট দেখে আহিকে বেশ বকাঝকা করতে শুরু করল। এমপির ওয়াইফ হিসেবে অন্যান্যরা হয়তো তাকে খুব সম্মান করে এবং কিছু বলার সাহস পায় না, কিন্তু রেশমি হ্যাভেনের খালাতো বোন এবং সিনিয়র বোন, তাই ভুল করায় শাসন করতে সে পিছু পা হল না। প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে গেছে তার। সাধারণ পেশেন্ট হলে বিষয়টা এড়িয়ে যেত, কিন্তু আহি সাধারণ নয়, সে তার পরম আত্মীয়, ছোট ভাইয়ের ওয়াইফ। বাচ্চাটা তারই ভাইয়ের অংশ ছিল। বেশ ক্ষিপ্ত হয়েই সে বলল, আমি অবাক হয়ে যাচ্ছি, তোমরা দুজনই ম্যাচিওর এবং শিক্ষিত, তোমরা এত বড় ভুল কি করে করতে পারো? হ্যাভেনের কথা বাদ দিলাম, সে পুরুষ মানুষ, তোমার পিরিয়ড ডেট সে মাথায় নিয়ে ঘুরবে না নিশ্চয়ই। এ ব্যাপারে সচেতন তোমার থাকা উচিত ছিল। বিবাহিত তুমি, স্বামীর সাথে ইন্টিমেট হচ্ছ, 2 মাস পিরিয়ড মিস গেছে। স্কুল পড়ুয়া মেয়েরাও বুঝে, বিবাহিত মেয়েদের 2-3 মাস পিরিয়ড মিস যাওয়ার মানেটা, আর তুমি বুঝোনি? 1.5 মাসের প্রেগনেন্ট ছিলে তুমি। এ অবস্থায় জ্বরেরও ধাক্কা, সেই সাথে এত অ্যান্টিবায়োটিক খেয়েছ, একদিন মিসক্যারেজ হওয়ার জন্য এটুকুই যথেষ্ট। বাচ্চা নেওয়ার জন্য যদি প্রস্তুত নাই ছিলে তাহলে দুজনেরই সচেতন থাকা উচিত ছিল। ভুলবশত বাচ্চাটা এসে গেলেও সেটা টিকিয়ে রাখার দায়িত্ব ছিল একমাত্র তোমার। একটা মিসক্যারেজ মানে বুঝো? কি অদ্ভুত, বাচ্চা এসে বাচ্চা মিসক্যারেজ হয়ে যাওয়ার পর মা জানছে সে সন্তান সম্ভবা ছিল। এমন আপডেট যুগে এমন ঘটনা কতখানি দুঃখজনক বুঝতে পারছো? হাউমাউ করে কেঁদে উঠল আহি। রাগ হচ্ছে নিজের ওপর তার, কেন সে একটিবার তার শাশুড়িকে জানালো না? কেন সে সেদিন বৃষ্টিতে ভিজতে গেল? সেদিন না সে বৃষ্টিতে ভিজত, আর না তার মারাত্মক জ্বর হতো, আর না এই বাচ্চাটাকে সে হারাতো। তার করা কয়েকটা ভুলের মাসুল এভাবে সন্তান হারিয়ে দিতে হবে, যা তার অভাবনীয় ছিল। রেশমির কথাগুলো দরজার বাইরে থেকে হ্যাভেন শুনতে পেয়ে ভিতরে ঢুকল। তার বিক্ষিপ্ত রূপ দেখে ভয় কলিজা শুকিয়ে গেল রুবিনার। আহিও ভয় নিজেকে কেমন গুটিয়ে নিয়ে রুবিনাকে শক্ত করে দুহাতে আঁকড়ে ধরল। মিসক্যারেজ হয়ে যাওয়ার পর না আগে থেকেই সে জানত আপু আসল অপরাধী আমি। আমিই তাকে জোর করে বিয়ে করেছিলাম। আর এটাই ছিল আমার জীবনের করা শ্রেষ্ঠ ভুল। তাই তো সেই ভুলের শাস্তি স্বরূপ আমার সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিল না সে। বাবা হওয়ার মতো পরম সৌভাগ্যকে গ্রহণ করতে দিল না সে আমায়। আমি অপরাধী, তাই এর বিনিময়ে শ্রেষ্ঠ শাস্তি সে আমায় দিয়ে দিয়েছে। আর আমি তাকে দেব তার জীবনের শ্রেষ্ঠ উপহার। ভাঙা আওয়াজে কথাগুলো বলেই আহির দিকে তাকালো হ্যাভেন। রেশমি আহির পাশ থেকে উঠে গিয়ে হ্যাভেনের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করল, এসব কি বলছিস ভাই? রুবিনা তালুকদারের বুকে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল আহি। হ্যাভেন ক্ষুব্ধ হয়ে নিজের দুহাত শক্ত মুঠ করে ফেলল। চোয়াল শক্ত হয়ে এলো তার। কোনোরকমে নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়ে মায়ের উদ্দেশ্য বলল, তাকে বলে দিও এই জোর করে বিয়ের সম্পর্কে তাকে আর বেঁধে রাখব না আমি। বিনা অনুমতিতে তার জীবনে প্রবেশ করাই শাস্তিস্বরূপ অনেক বড় উপহার আজ দিয়ে দিল সে আমায়। ডিভোর্সের বন্দোবস্ত আমিই করব, সে যেন তার নিজের বাড়ি ফিরে যায়। আমার বাড়ির ত্রিসীমানায়ও আমার সন্তানের হত্যাকারীকে আর দেখতে চাই না আমি। চলবে।